তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরও একবার ইমেইল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। তো আমরা এরকম যাচাই বাছাই করেই নেই প্রতিটি ঘটনা। তারপরে ওই যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালঘুনি। এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে ৩-৪ বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম। যেহেতু বরিশালেই আছি, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়াত করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমনভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি। কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণেই ভেবেছিলাম কোনো মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আননি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়েই বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়েই দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্যমনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ। সবাই মোনাজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম।
এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন, এখন জিকির করতে করতে বাড়ি চলুন আগে। বাসায় এসেছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে, তার আপন ছোট ভাই মারা গেলেন। যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি, কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে, এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো 1 বা 2 জনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকেই নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে, মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরো একজনকে, মানে সবাইকেই, আত্মীয় স্বজন সবাইকেই মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে। মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য, যেটা সবাই জানে, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু আমরা কেউ এটা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব। এটা কেউ ভাবতে পারেন না, এটা ভাবতে চান না কেউ, রাইট? তো এটা নিয়ে আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এইভাবে একজন মারা গেলে আরেকজন মারা যান, এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি বিশ্বাস করি আপনাদের কাছেও এরকম অদ্ভুত সব ঘটনার সম্ভার রয়েছে। আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাদের একজন লিসেনার্স পাঠিয়েছেন। তার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির স্থান চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্ধি গ্রাম। আর এই ঘটনাটি তিনি শুনেছেন তার নানার মুখ থেকে। আর এই ঘটনাটি যখন ঘটেছিল তার নানার দাদার সময় যখন ছিল, এটা বহু আগের ঘটনা। এটা উনি যে সময়টি উল্লেখ করেছেন সেই অনুযায়ী এই সময়টি প্রায় 1850 সাল বা এই সময়কালের একটা ঘটনা আর কি, মানে অনেক আগের ঘটনা। আর বর্তমানে ওনার নানাদের যে বাড়িটি ছিল বা এখন যে বাড়িটি আছে, ওইটা ওই সময়ে একটি হিন্দু বাড়ি ছিল, বা ওই সময় হিন্দু পরিবাররা বসবাস করত। আর ওনার নানার বাড়ির নাম প্রধানিয়া বাড়ি, কিন্তু নাম প্রধানিয়া বাড়ি হলেও সবাই এক নামে চেনে রামরা বাড়ি হিসেবে। আর রামরা বাড়ি মূলত দিঘির 3 পারে অবস্থিত, মানে দিঘির উত্তর, পশ্চিম এবং পূর্ব, এই 3 দিকে এই রামরা বাড়ি অবস্থিত। আর দক্ষিণ যে পাটটা রয়েছে দিঘির পারে, এখানে একটি পাকা সড়ক রয়েছে যেখান দিয়ে মানুষ শহরে আসা যাওয়া করে। এই দিঘি কেন্দ্রিক তাদের বাড়ির নাম রাখা হয়েছে, তাই চাঁদপুরের অনেক মানুষই রামরা দিঘি এক নামে চেনে। অদ্ভুত বিষয় হচ্ছে যে বেশ কিছু মানুষ এই দিঘিতে
বিভিন্ন মানত করে, দুধ কলা দিয়ে গোসল করে বা বিভিন্ন ভোগ দিয়ে থাকে আর কি। এটা তাদের একটা বিশ্বাস যে এইখানে এগুলো করলে তাদের মনের আশা পূরণ হয় বা বিপদ আপদ দূর হয়। এটা জাস্ট তাদের একটা বিশ্বাস আর কি। তো এই বিশ্বাসের পেছনে বেশ কিছু ঘটনা রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি যে আনুমানিক প্রায় 1850 বা 40 বা এইরকমের একটা সময়। কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার দাদা, এই দাদারাই তখন ছিল ছোট, তাহলে বুঝতে পারেন যে কত আগের ঘটনা ছিল এটা। যাই হোক, ওই সময়ে ওই এলাকাতে সনাতন ধর্মাবলম্বী অনেক পরিবার বসবাস করত। আর এখন যে রামরা দিঘিটি রয়েছে, ওই সময়ে এই জায়গাটি ছিল একটি আবাদি এবং ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ দূরে দূরে আরো কিছু হিন্দু বাড়ি ছিল। ওই জমির পাশেই যে হিন্দু বাড়িটি ছিল, সেই বাড়ির যে প্রধান কর্তা, তার নাম ছিল হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। তার দুটো হালের গরু ছিল, এটি দিয়ে হাল চাষ করতেন। দেখা গেল জমি হাল চাষ করে দিলে ওই ফসলের একটি ছোট্ট অংশ তিনি পেতেন, এটা দিয়েই তার চলতো। আর রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণ করা হয়েছে। যাই হোক, তখন এখানকার এই সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো এই যে জায়গাটা, যেখানে যে দিঘি রয়েছে, সেখানে চাষাবাদ করত, যে আশেপাশের যে জমি রয়েছে সেখানেও। কিন্তু তাদের কিন্তু একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। কারণ তাদের এই মানে যেই গ্রামটি বা ছোট্ট যে একটা কলোনির মতো তারা সৃষ্টি করেছিল কিছু পরিবার মিলে, তাদের আশেপাশে বিশুদ্ধ পানি বা গোসল করার মতো পানির কোনো ব্যবস্থা ছিল না, অনেক দূরে যেতে হতো। বিশেষ করে বাড়ির নারী সদস্যদের খুবই কষ্ট করতে হতো, কারণ রান্না করার জন্য পানি, কাপড় চোপড় ধোয়ার জন্য পানি, তাদের গোসল করার জন্য পানি, খাবারের জন্য পানি, সবকিছুর জন্য এই নারীদেরকেই বহু দূরে গিয়ে এই পানি নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। এই কারণে তখন ওখানকার যারা মানুষ ছিল, তখন তারা চিন্তা করলো যে আমরা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা একটি জমি নির্দিষ্ট করলো সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে, এবং তারা নিজেরা শ্রম দিয়ে, যেহেতু তাদের আসলে বাইরের থেকে শ্রমিক এনে পুকুর খনন করানো সম্ভব ছিল না, তারা নিজেরা শ্রম দিয়ে এই পুকুর খননের কাজ শুরু করে দিল। এভাবে বেশ কয়েক সপ্তাহ কাজ করার পর যখন পুরোপুরি ভাবে পুকুর তৈরি হয়ে গেল, কিন্তু পুকুর তৈরি করার পরই দেখা দিল এক সমস্যা। তা হচ্ছে পুকুরের পানি বেশি দিন থাকতো না, খুব দ্রুত শুকিয়ে যেত। আর পানি যখন হতো, তখন একটি বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে যতটুকু উচ্চতা হয়, তাদের কোমর পানি, এতটুকু পানি ছিল। কিন্তু এতটুকু পানিতে একটা বড় মানুষেরও কিন্তু গোসল করা হয় না, বা তিনি ডুব দিতে পারেন না। এইরকম একটা সমস্যা দেখা দিল। কিন্তু বেশ দূর দূরান্তে যে পুকুরগুলো রয়েছে, অতটুকু গভীরতায় কিন্তু তাদের পুকুরের পানি কানায় কানায় পরিপূর্ণ। এই সমস্যা কিন্তু সেখানে নেই। কিন্তু তাহলে এইখানে কেন? সবাই চিন্তা করলো যে হতে পারে যে এখানে পানির লেয়ার কম, অনেক নিচে, এই কারণে পানি মানে সহজে উঠছে না, এরকম হতে পারে। কিন্তু আসলে কি তাই? না, আসলে তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পরে যে আসল ব্যাপারটি কি ছিল। এক রাতে রামচন্দ্র স্বপ্ন দেখে। স্বপ্নে আবছা ছায়ার মতো কোনো একজন মানুষ তাকে এসে বলছে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস, তাহলে তোর 2টি হালের গরু রাতে পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসবি, তাহলে আর পানি শুকাবে না। যখন রাত পোহালো, তার ঘুম ভাঙলো, সে স্বপ্নের কথা ভুলে যায়। ঠিক দ্বিতীয় দিনে আবার সেই একই স্বপ্ন দেখে। কেউ একজন এসে বলছে যে তার গরু 2টি পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসতে। কিন্তু সেদিন সে স্বপ্নে তাদের গরু দিতে অস্বীকৃতি জানায়।
সে তাদেরকে বলে দেয় যে পুকুর ঘাটে সে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ। এই গরু দুটোই তার সম্বল। এই গরু দুটো দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তার সংসার চলে। তাহলে এই গরু দুটি যদি বেঁধে দিয়ে আসে তাহলে তার সংসার চলবে কিভাবে? এই জন্য স্বপ্নে যে বা যারা এসেছিল তাদেরকে স্বপ্নের মধ্যেই দ্বিতীয় দিন সে না করে দেয় যে এটি তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তাদের সাথে অনেক কাটাকাটিও হয়, মানে কথা কাটাকাটিও হয়। কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভাঙে তখন তিনি ভাবেন হয়তো এটা দুঃস্বপ্ন ছিল, তাই তিনি আর কিছু মনে করেননি বা তেমন একটি গুরুত্বও দেননি। তারপরে আর কিছুদিন এই স্বপ্ন তিনি দেখেননি। একটা সময় তিনি ভুলেও যান এই স্বপ্নের কথা। কিন্তু একদিন একটি ভয়ানক স্বপ্ন দেখেন। তা হলো কয়েকজন বিশাল দেহী মানুষের অবয়ব তাকে রাগান্বিত স্বরে বলছে, তোকে অনেকবার বলেছিলাম তোর গরু দুটি দিতে, কিন্তু তুই দিলি না। এবার তোর অনেক বড় ক্ষতি হবে, তবে তোর এই ক্ষতির মাধ্যমে মানুষের উপকার হবে। এই স্বপ্ন দেখার পরপরে তিনি ঘুম থেকে উঠে বসেন। খুব ভয় পান স্বপ্নটা দেখে, সারা শরীর ঘেমে যায়। পাশে শুয়ে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ তার উঠে যাওয়া দেখে তারও ঘুম ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনা তার স্ত্রীকে তিনি খুলে বলেন যে শুরুতেও যে স্বপ্নগুলো দেখেছেন সেটাও তার মনে পড়ে, যে হ্যাঁ শুরুতেও তো একবার বলেছিল, এবং আজকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এই স্বপ্নের মধ্যে সেটিও তিনি বলেন। তখন তার স্ত্রী বলেন যে ও কিছু নয়, তুমি হয়তো দুঃস্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এভাবেই কয়েকটি দিন কেটে যায়। আবারও এই স্বপ্নের কথা তিনি প্রায় ভুলতে বসেছেন, কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তা হলো রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা উনি বলতে পারেননি যে ওই মেয়েটির নাম কি ছিল। এক্সাক্ট যে নামটা এটি আসলে জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সাথে দুপুরবেলা পুকুরে গোসল করতে নামতো। শুরুতেই বলেছি পুকুরে কিন্তু আসলে মানুষ ডুবে যাওয়ার মতো পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী একটা ছেলে বা মেয়ের কোমর সমান পানি ছিল। সুতরাং সেখানে ডুবে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওরা ওই কোমর পানিতেই ডুব দিত, ডুব দিয়ে গোসল করত, এবং অন্যান্য মানুষ একই কাজ করত। কেউ কেউ ওই মগে করে বা অন্য কোনো পাত্রে পানি নিয়ে গোসল করত, যেহেতু ওই নিচে নামলে পানি ঘোলা হয়ে যায়, এই কারণে অনেকে এই কাজটি করত, কারণ পুকুরে তো পানি নাই, কি করবে। যাই হোক, সবার সাথে যখন পুকুরের পানিতে রামচন্দ্রের মেয়ে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, এর মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানিতে। বেশ কয়েকটা বাচ্চা সেই ডুব দেয়া দেখেছে, কিন্তু কয়েক মিনিট হয়ে যায়, রামচন্দ্রের মেয়ে আর মানে ডুব দেওয়ার পরে ওঠে না পানির উপরে। এদিকে বাচ্চা কাচ্চারা বলে যে কি ব্যাপার, ও কোথায় গেল, এত অল্প পানিতে ও কোথায় গেল। তখন এই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির অন্য বড় সদস্যরা চলে আসে। তারা এসে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু রামচন্দ্রের মেয়েকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এখানে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়। আমাদের স্বাভাবিক চিন্তা বা বিজ্ঞান বলে যে এটা সম্ভব নয়, কারণ যেখানে পুকুরের পানি অল্প সেখানে একটি মেয়ে কিভাবে হারিয়ে যাবে? পুকুরের পানিতে অনেক গভীর হলে সেটা একটা কথা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্র ও তার স্ত্রী আত্মীয় স্বজন অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে রামচন্দ্র যখন ঘুমিয়েছিল তখন সে আরেকটি স্বপ্ন দেখে। সেটি হচ্ছে সেই বিশাল দেহী
অবয়বগুলো তার স্বপ্নে আবার আসে, এসে বলছে, তোকে বলেছিলাম তোর গরুগুলো দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবার কান্নায় ভেঙে পড়ে সে। সবচেয়ে আশ্চর্যের একটি বিষয় হলো, পরদিন সকালে যে ঘটনাটি ঘটে, এই ঘটনাটি দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ভোরের আলো ফুটতেই মানুষ যখন খেতে যাচ্ছিল তাদের বলদ হাল নিয়ে চাষাবাদ করার জন্য, তখন দেখে, আরে এ কি সেই পুকুর যেই পুকুরটা আমরা খনন করেছিলাম? এটা তো এমন ছিল না। সবাই দেখে ওই পুকুরটি বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গেছে, মানে ওই জায়গায় সেই পুকুরটি আর নেই, এটি বিশাল আকৃতির একটা দিঘির আকার ধারণ করেছে। এবং এই পুকুরটি দিঘি হয়ে যাওয়ার কারণে আরো তো মাটি খনন করতে হয়েছে, সেই মাটিগুলো খুব সুন্দর করে পুকুরের পাড় বাধাই করা হয়েছে, মানে উঁচু করে বাঁধ দেওয়ার মতো বাধাই করা হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমনটি কেন হলো? আর ওই দিঘি পানিতে কানায় কানায় ভর্তি। এলাকার বড় বড় হুজুর, যা আলেম ছিলেন বা পুরোহিত যারা ছিলেন তাদের ধর্মের, সকলে একই কথা বলে যে এটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এখানে এটি খনন করেছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েক মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় রামচন্দ্রের সেই মেয়ের কথা। এরপর দিঘি কেন্দ্রিক নতুন কিছু ঘটনার সৃষ্টি হয়। তা হলো, রাতের বেলা অনেক মানুষ দূর দূরান্ত থেকে যখন বাড়িতে ফেরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তখন দিঘির দক্ষিণ পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখত যে পুকুরের ঠিক মাঝখানে একটি নৌকার মতো কিছু একটা, কিন্তু ঠিক নৌকা না, তার উপরে লাল শাড়ি পরা একটি মেয়ে বধূর সাজে বসে আছে। সবাই দেখত এটি রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে গিয়েছিল। এটি দেখে সবাই ভয় পেত, দৌড় দিয়ে সবাই এই পথটি অতিক্রম করার চেষ্টা করত। অনেক মানুষ ভয় পেত, কিন্তু কোনো মানুষের কখনো কিন্তু কোনো ক্ষতি হয়নি। তারপর থেকে সেই হিন্দু বাড়িতে যখন কোনো বিয়ের বা বড় অনুষ্ঠান হতো, তখন দিঘির ঘাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট, বড় বড় হাঁড়ি পাতিল বা বিভিন্ন আসবাবপত্র, যাতে করে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো সম্পন্ন করা যায়। প্রিয় লিসেনার্স, এইখানে যে ঘটনাটি মানে এখন আমি বলছি বা আমাকে যেটা বলা হয়েছে, এই ঘটনাটি আমি আমাদের ভূত.com এর টিম, গোলাম রব্বী ভাই বা সাথে আমি সহ আরো অনেকে গিয়েছিলাম হবিগঞ্জের রতনপুর জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ি যে পুকুর আছে, সেই পুকুরেও এই থালবাটি উঠে আসার ঘটনা সেখানে রয়েছে। তো এখানেও একই রকম একটি ঘটনা রয়েছে। তো যাই হোক, আমি এই ঘটনাটি আসলে পড়ছি না, এতটুকু পড়ছি না, এটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এতটুকু ঘটনা মোটামুটি আপনারা সবাই জানেন, কারণ অনেক দিঘিতেই, বাংলাদেশের অনেক প্রান্তের দিঘিতে এই ধরনের ঘটনা ঘটে। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। তো ঘটনা শুরু করছি। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমারই নেইবারের নিজের আত্মীয়র চাক্ষুষ ঘটনা, এবং নেইবার বলতে একই বিল্ডিং এ থাকেন উনি। তো যার ঘটনা শেয়ার করব তার নাম আমি বলছি না, তবে সম্পূর্ণ স্টোরি তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তার নামটা আমি ভাবে শেয়ার করছি না, আপনারা বুঝে যাবেন তার ঘটনাটা। তো তখন তার যার যে ভিকটিম, তার বয়স ছিল 15 বছর। তো হঠাৎ করে সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন, এবং ঘুমের মধ্যে থেকে তার হঠাৎ করে ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে মানে হালকা আবছা কন্ডিশনে, ঘুমের ঘোরে তিনি লক্ষ্য করলেন তার মাথাটা কে জানি বুলিয়ে দিল। তিনি বুঝে ওঠার আগে বললেন, আম্মু তুমি ঘুমাও তো, এখনো ঘুমাও নাই কেন? তো এটা বলার পর কোনো ধরনের রিপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায়, বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই। তিনি এতটুকু মনে আছে যে তার
মুখের উপরে একজনের চুল পড়াতে, মানে তার মার চুল পড়েছে, তিনি এটা মনে করে নিয়েছিলেন। বিরক্ত লাগার পরে তিনি খুব চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, কি ব্যাপার আম্মু, তুমি ঘুমাও না? আমাকে একটু ঘুমাতে দাও, আমার টায়ার্ড লাগছে। কিন্তু ওই সময় কোনো আর শব্দ নাই। চুলটা তখনও তার মুখের উপর পড়ে আছে। আর মুখের উপর যদি চুল পড়ে থাকে আপনারা খুব অস্বস্তিকর লাগে। একটা পর্যায়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। চোখ খুলতে দেখেন একটা মানুষ তার পিঠের উপর বসে আছে। তিনি উবুত হয়ে ঘুমাচ্ছিল। তো তার কোনো ওজন তার শরীরে তিনি পাচ্ছিল না। কেমন একটা আবছা অবস্থায় আজ বোঝা যাচ্ছে বাইরের ল্যাম্প পোস্টের আলোতে। তিনি একটা চিৎকার দেন এবং চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে এবং তিনি নিজে মানে চিৎকার দিয়ে মানে অজ্ঞান হয়ে যেটা অবস্থা, মানে যে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি তাকে ওই একই অবস্থায় পান ফ্লোরে। তার মানে তিনি যে রাতের বেলা চিৎকার দিয়েছেন সেটা কেউ কোনো ধরনের শব্দ পায় নাই। তো তিনি এরপর আর কিছুই মনে করতে পারছেন না। এরপরে তার আর কিছুই মনে নেই এবং বাকি ঘটনাটা তার মার কাছ থেকে শুনবো আমরা। এবার তার আম্মু ঘটনা বলা শুরু করেছে এবং বলেছে যে সেদিন তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে মানে তিনি তার মেয়েকে এরকম ভাবে পান যে পুরো মেয়ের চুলগুলা ঝাঁকড়া হয়ে আছে, চুলগুলো সব সামনের দিকে, আর মেয়েটা চুপ করে হাতু গেড়ে বসে আছে। মানে এরকম ভাবে বসে আছে যে তাকে কেউ ভয় দেখিয়েছে এরকম অবস্থা। যখনই ওর দিকে মানে তার মা তাকাতে যায় তখনই তার ভয় লাগতে থাকে। তো আন্টি বলছে যে এটা হঠাৎ করে হলো, সুস্থ সবল মেয়ে আমার রাতের বেলা ঘুমালো, অথচ হঠাৎ এটা কি হলো? তারা টেনশন করা শুরু করে দেয়। সেই সাথে সাথে তিনি তার মেয়েকে নিয়ে যায় ডক্টরের কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না এবং যখন প্রেসক্রিপশন লেখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল ফুটপাতে। তখন তার বাবা মা গিয়ে ফুটপাত থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। পড়াশোনা টোটালি বন্ধ, বাসায় কিছুই করছে না। কিছু খেতে দিলে তিনি মানা করতো যে খাবে না। রাতের বেলা ফ্রিজ থেকে বরফ ফলা মাছগুলা বের করে কামড়াতে থাকতো। পরে আন্টি সেগুলা রান্না করে দিলেও খেত না। তো তাদের টেনশন এবং বাড়তে থাকে আস্তে আস্তে যে কাহিনী কি, মাথা টাথা চলে গেল কিনা, পাগল হয়ে গেল কিনা। আর এরকম পাগল হলে মানে পাগল অবস্থায় থাকলে কিভাবে সামনে মেয়েকে বিয়ে শাদী দিবে, এগুলি মাথায় চিন্তা আসতে থাকে। এরকম করে প্রায় 4 মাস চলে যায়। তার মেয়ে শুকিয়ে একদম কাঠ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আরো হিংস্রতা চলে আসে। তিনি বটি দাও নিয়ে কয়েকবার মারতে পর্যন্ত আসে। একবার তার বাবার গায়ে কোপও দিয়ে ফেলে। রক্ষা পায় গ্রাম থেকে আসা তার চাচাতো বোন থাকায়। সে তার হাত ধরে এবং হালকাভাবে তার বাবার গায়ে ওই বটির কোপটা লেগে যায়। সেই থেকে তার কাছে গেলে কেউ গেলেই কিছু ছুঁড়ে মারে তার সামনে এবং নিজের হাত নিজেই কামড়াতো। ওই অবস্থায় এক পর্যায়ে না পেরে এই আঙ্কেল আন্টি তার মেয়েকে সারা শরীরে শেকল দিয়ে বাঁধে এবং শেকল দিয়ে তার পাগলামি না করলেও সে দেখা যেত যে সে গোঙাতো, সে চিৎকার করতো এবং যা বাথরুম টাথরুম যা আছে সব ওই জায়গায় করতো। এত খারাপ অবস্থা হয়ে গেছিল, শুকিয়ে কাঠ হয়ে গেছিল, চুল টুল ছিঁড়ে ফেলতো। তো 6 মাস পর সন্ধ্যার থেকে তার মা তাকে দুপুরের খাওয়া দিয়ে গেলে ওই অর্ধেক মুরগি সেদ্ধ দিলেই সে খেত, মুরগি গুটে সেদ্ধ দিলে খেত। তিনি হঠাৎ করে বলে ওঠে এটুকু তার হবে না, তার আরো লাগবে। এই অবস্থায় এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সবকিছু করত। রিয়াপুর সামনে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো এবং গোঙাতে থাকতো। আয়নার সামনে তাকে নেওয়াই যেত না। হঠাৎ করে তার মা তার সাথে থাকা শুরু করে দেন, কারণ তিনি হঠাৎ করে ছটফট করা শুরু করে, রাতের বেলা ছটফট শুরু করে দেয় এবং রাতের বেলা খুব জোরে বলতো যে চিৎকার করে, আমাকে তোরা আটকাতে পারবি না, আমি চলেই যাব। তো এরকম চিৎকার রাত 3-4টার দিকে আসতো এবং তিনি 3-4টার দিকে তার বাবা মা 3-4টা, তার মা তো তার সাথে থাকতোই এবং কয়েকবার প্রতিবেশীরাও সহ্য করতে কয়েকদিন সহ্য করলেও পরবর্তী সময় সহ্য করতে না পেরে প্রতিবেশীরাও কমপ্লেন করে, কি ব্যাপার আপনাদের বাসায় এরকম চিৎকার চেঁচামেচি। প্রথমে অনেকে চিন্তা করে যে ওনাদের বাসায় কোনো কাজের মেয়েকে টর্চার করে কিনা, কিন্তু তার মেয়ের যে কন্ডিশন এরকম এটা তো সবাইকে বলতে পারছিল না। তো তাদের বরাবর সামনাসামনি বিল্ডিং এ এক আন্টি থাকতো, সেই আন্টির সাথে এই আন্টির আবার খুব ভালো সম্পর্ক, এই আপুর মার। তো এই আন্টি একদিন পর্দা সরে যাওয়াতে এই ওনার মেয়েকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায় এবং সাথে সাথে তিনি আন্টিকে জানায় এই কাহিনী দেখলাম, আমি আসছি আপনার বাসায়, আসলে ঘটনা কি। তিনি ওই বাসায় যায়
এবং বলে যে এই ঘটনাটা হচ্ছে হঠাৎ করে কারণ সারা এরকম শুরু করেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না কি করব, এবং আমাদের মসজিদের ইমামকে দেখালাম, আর ওইটা ওনাদের নিজেদের বাড়ি, তো আশেপাশের ওই এলাকার মসজিদও তার পরিচিত। ও তো মসজিদের ইমামকে তার বাবা বলেছিল, তো ইমাম কিছু পানি পড়া দিয়েছিল, কোনো কিছু হয় নাই, এবং কাউকে জানাতেও পারছিল না বিষয়টা। তো ডক্টর দেখাচ্ছিল কিন্তু কোনো রেজাল্ট আসছিল না। এটা তিনি ওই আন্টিকে জানান। ওই আন্টি, তো সে আন্টি বললো যে আসলে কাহিনীটা তিনি বুঝতে পারছে, তো এক কাজ করেন আপা, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেন, করে দেখতে পারেন উনি কিছু করতে পারে কিনা। এটা কিন্তু ব্যাক ইন 2016 সালের কথা। তো যেদিন আন্টিটা বললো যে ওই হুজুরের সাথে যোগাযোগ করতে, তো ওনারা যোগাযোগ করে এবং হুজুর একটা ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। তো ওই হুজুরের সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে। তিনি দেখেন একটা লাশের খাটিয়ার মধ্যে আন্টি শুয়ে আছে, আর 4 জন বিদঘুটে কালো শরীরের কালো বর্ণের একটা 4 জন মানুষ, বিশাল দেহি 4 জন মানুষ তার লাশ খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে, এবং লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে। তার মেয়ে লাশের খাটিয়াটা ধরে নাই, আর তার মেয়েটা খুব জোরে জোরে চিৎকার করে তীক্ষ্ণ গলায় বলছে, তোকে জ্যান্ত পুঁতে দিব আর তোর মাথাটা রেখে দিব, দেখবো তোকে কে বাঁচায়। এটা স্বপ্নে তিনি পরিষ্কারভাবে দেখতে পান এবং চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর যখন ঘোর কাটে তখন তিনি আঙ্কেলকে বিষয়টা বলে। আঙ্কেলও বুঝতে পারছিল ঘটনা খারাপের দিকে যাচ্ছে। ওনার একটাই মেয়ে, এরকম করতে থাকলে তো ওনারা বাঁচবে না। এবং মেয়েটা সুস্থ সবল ছিল, অথচ 6-7 মাস তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। উনি অফিস করতে পারতো না, অফিসে কাউকে বলতে পারতো না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারতো না, কেউ বাসায় আসতে পারতো না। একটা বিতিক হিস্ট্রি অবস্থায় তারা তারা চলছিল আর কি। তো যাই হোক, ওই হুজুর আসার 3-4 দিন আগে বাসার মধ্যে হঠাৎ করে রান্নাঘরের বাথরুমে অহেতুক শব্দ পাওয়া যেত। বাথরুমের মধ্যে দেখা যেত অনেকগুলা বাদুর কিচকিচ করছে, বাদুর উঠছে বা ভিতরে কিছু কিন্তু আটকা পড়ে উঠতে থাকে, সেরকম শব্দ পাচ্ছে তারা। অথবা রান্নাঘরে একদিন আন্টি যাওয়ার সময় রান্নাঘরে দেখলো যে তারই সদৃশ একজন মানুষ থালা বাসন মাজছে। তিনি আতঙ্কের মধ্যে থাকা হতো, হঠাৎ চিৎকার করে উঠছে, বাথরুমের মধ্যে ঝপঝপ করে কে জানি গোসল করছে। সারা বাড়িতে মরা মানুষের গন্ধ, মরা মানুষের পটকা গন্ধ এরকম। এটা চিকা মরার গন্ধ না, বা এটা শুয়ের গন্ধ না, মরা মানুষের গন্ধ, অনেক দুর্গন্ধ। এবং ধূপ জ্বালিয়েও সেই গন্ধ সরানো যেত না। তো পাশের বাসার সেই আন্টিকে একদিন নিয়ে আসে। আন্টি বলে যে তোমাকে আপনি গন্ধ পান কিনা, কিন্তু আন্টি আঙ্কেল দেখতো তার গন্ধ শুধু ওই 2জনই পেত। ওই আন্টিও পেত না, এবং বাসার মধ্যে যে গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো তার মেয়ে, ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো, অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন রাতের বেলা আঙ্কেল স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে এবং বলে যাচ্ছে যে বাবা, আমি আর বাঁচবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল সকালে আন্টিকে এটা বলে যে আমি রাতের বেলা এটা দেখলাম, হুজুরকে তাড়াতাড়ি ডাকতে হবে। তো সেদিন রাতের বেলা সেদিন আবার হুজুর সময় দিয়েছিল মাগরিবের ওয়াক্তে, কিন্তু হুজুর আসে রাত 10টার দিকে এশার নামাজের পর। অনেক দূর থেকে এসেছে এবং হুজুরের সাথে আরো 4 জন লোক ছিল। আঙ্কেল নিচেই দাঁড়িয়ে ছিল হুজুরের সাথে দেখা করে, হুজুরকে দেখিয়ে বাসায় উঠাবে। এমন সময় হুজুরের সাথে দেখলো যে আরো 4 জন লোক আছে। তো হুজুর 4 জন লোককে ইশারায় করলো এবং তারা নিচে দাঁড়িয়ে রইল। তো আঙ্কেল নিচ থেকে হুজুরকে উঠানোর সময় জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, ওই 4 জন লোক কি আসবে না নাকি? তো হুজুর বলে ওরা বাড়ির চারিপাশে পাহারা দিবে, ওরা চলেন, আপনি বুঝবেন না, চলেন। তো আঙ্কেল ভয় পেয়ে উপরে উঠলো। হুজুর তাদের ড্রয়িং রুমে বসলো, বলে হাত নাড়িয়ে বলতে লাগলো, অনেক শত্রু আপনাদের, অনেক শত্রু, তবে শত্রু এত কিছু করে নাই। আপনি আপনার মেয়েকে দেখলাম, ও শিকল দিয়ে বাঁধা, তাই না? আচ্ছা, আপনাদের গতকাল রাতে ঘুমাতে পারেন নাই আপনারা, ওকে খুব খারাপ একটা কিছু জেঁকে বসেছে। আপনাদের সবাইকে বলছি, এবং আপনারা সবাই হয়তো ধ্বংসের দিকেই যাচ্ছেন। আপনার মেয়েটা কিসে পড়ে বলেন তো? তো বললো যে ক্লাস 9-এ পড়ে, এই স্কুলে পড়ে। বললো না, স্কুলের না, আপনারা একটু বলেন তো এটা ও কি অন্য কোথাও পড়তে টড়তে যায় কিনা? তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে কি ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলো ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? আন্টি বললো যে হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? হুজুর বললো আমি জানি, আমি সব জানি। এর মধ্যে পুরা বাসার মধ্যে হুজুর কি জানি পড়ছে আর পানি ছিটাচ্ছে। আর হুজুর বসলো ড্রয়িং রুমে আর বললো ওই ছেলেকে নিয়ে আসেন যেভাবেই পারেন, কালকে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আসবো, আপনাদের বাসায় বসবো,
আপনার বাসার চারিপাশে 10 জন জিন আছে এবং ঘুরছে। ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের বুঝাতে পারবো না, এবং খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কন্ডিশনটা ভালো না আপনাদের বাড়ির। তো আমার লোকজন ওরাকে ট্যাকেল দিয়ে রাখছে। তবে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করেন, কিছু টাকা পয়সার বিষয় আছে, না হলে দেরি হলে আপনাদের সবার লাইফ বরবাদ হয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে তিনি একটা জিনিস বললেন আর কি, চলে গেলেন। তো এই বলে হুজুর চলে যায় এবং হুজুর নিচে নেমে আস্তে আস্তে একা একা হাঁটতে শুরু করে দেয়। বারান্দা থেকে আন্টি স্পষ্ট দেখেন। আর আঙ্কেল বলেছিল 4 জন লোক আছে, আঙ্কেলও বারান্দা থেকে দেখলো 4 জন লোক, ওনার সাথে আর কেউ গেল না। সেদিন রাতের বেলা পুরা বাসা ঠান্ডা, একদম কাক পক্ষে কোনো ধরনের শব্দ নয়, একদম পিন ড্রপ সাইলেন্স। তার মেয়ে শুধু বলছে পানি খাবো পানি খাবো পানি খাবো। তার মেয়েকে পানি দেওয়া হলে তার মেয়ে খুব বাজেভাবে জিভ বের করে তাকাচ্ছিল। সেই রাতে ভারী কোনো খাওয়া দাওয়া উনি খেলেন না, মানে মেয়েটা খেলেন না। বোঝা যাচ্ছিল তার বাড়ির চারিপাশে শুধু বাতাস আর বাতাস। এত বাতাস অত গরমে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাত 3টার দিকে তারা তাদের ড্রয়িং রুমে অনেক চিৎকারের শব্দ পেতে থাকলো, এবং বাঁচাও বাঁচাও টাইপ চিৎকারের শব্দ। আর এদিকে হুজুর বলে গেছিল বাসায় যদি কোনো সাউন্ড হয় তাহলে চুপ করে তা শুনতে থাকবেন, কোনো ধরনের শব্দ করবেন না এবং উঠে দেখতে যাবেন না কি হচ্ছে। আঙ্কেল শুনছে তার মেয়েও চিৎকার করছে। এদিকে আঙ্কেল ভয়ে প্রেশার হাই হয়ে যায়। কোনো মতে রুমে থেকেই তিনি তার নিজেকে কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে। সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাত কে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়। হুজুর আসে মাগরিবের পর। হুজুর এসে ড্রয়িং রুমে বসে। এবং আমি একটা জিনিস বলে রাখি, ওই যে আপু, ওই আপু যে বাসায় ছিল, তার গ্রাম থেকে যে চাচাতো বোন, উনি কিন্তু কিছুই শুনছিল না। বসার পর সেই ছেলেকে আনা হয়। আনার পর সেই ছেলেকে বলা হয় তুমি কিভাবে তাবিজ করে সেটা আমরা খবর পেয়েছি। তুমি যদি তোমাকে নিলে তোমাকেও তাবিজ করা হবে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে করলে। তো প্রথমে ছেলে অস্বীকার করলো, পরবর্তী সময় ছেলে বলে তার দাদিকে দিয়ে তিনি তাবিজটা করেছেন, তার দাদি তাবিজ করতে পারে। তিনি কবরের মাঝখানে, 3 কবরের মাঝখানে একটা তাবিজ গেড়েছে, আর একটা পুটলির মতো গরুর রক্ত দিয়ে এই মেয়েটার চুল আলাদা করে নিয়ে এই ওদের বাসায় রেখেছে, এবং ওটা দিয়েই তিনি ব্ল্যাক ম্যাজিক তার দাদি করেছে। তো যাই হোক, কারণ মেয়েটার প্রেমের প্রস্তাব ছেলেটা প্রত্যাখ্যান করেছিল, এবং ছেলেটার আপন দাদিকে দিয়ে ছেলেটা এসব করায়। তো দাদির ওই জিন দিয়ে কাজ করিয়েছে। পরে যে মারতে এসেছিল ওই জিনেরই, এই যে মারতে এসেছিল যে জিন, সেই জিন আবার দাদির জিনের পরিচিত। তো যে জিন মারতে ছিল তাকে ওই হুজুর 2 ঘন্টা চেষ্টা করার পর জিনটাকে নিয়ে আসে, এবং মেয়েটা তার সামনে তখন বসা, চোখ বন্ধ করে মেয়েটা কথা বলতে থাকে। এক পর্যায়ে মেয়েটাকে মারার জন্য বেশ কিছু টাকাও দিয়েছে, মানে বেশ কিছু তদবির করার পরে মেয়েটাকে মারতে এসেছে তারা, এবং মেয়েটাকে মারার জন্য প্রায় 20টা খাসি দিবে সম্ভবত, এটা এরকম কিছু একটা ওই জিনটা বলে। এবং ছেলেটাকে পরে আটকে রেখে কথায়, মানে এসব বের করে কোথায় জিনিসটা আছে। তো পরে ছেলেটা সাথে করে এটা নিয়ে আসছিল, কারণ ছেলেটা ভয় পেয়ে যায়। তো ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরে পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না। কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, মানে ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম অবস্থা, বলে ওঠে বাবা, ও বাবা। বাবা বলার পরপরই আঙ্কেল বুঝে যায় যে মেয়েটা তখন নর্মালের দিকে যাচ্ছে, কারণ মেয়েটা এই লাস্ট 7 মান্থসে কখনো তার বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই, শুধুমাত্র নিজের রুমে এরকম বাধা অবস্থায় ছিল। তো বলো বাবা, আমার কিছুই মনে নাই, এই বলে কান্না করতে থাকে। একটা পর্যায়ে তাকে নর্মাল করে, তার মাথার সম্পূর্ণ চুল চেঁচে দেওয়া হয়, এবং তাকে নর্মাল করতে লাগে হচ্ছে 9 মাস 10 মাসের মতো। তো মেয়েটা প্রায় সময় ভয় পেত, কিন্তু এরপর থেকে ওই হুজুরের এই জিনিসটা করার পর থেকে ওই হুজুর ওই জিনকে বলেছিল তুমি কি করবা, তোমাকে কিন্তু ওকে ছাড়তে হবে। তো বেশ হুজুরের পাওয়ারফুল জিন, ওই পাওয়ারফুল জিনদের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করার পরে বলেছে ঠিক আছে, আমি আসলে ভুল করেছি, আমার ভুলটা করা হয় না, এটাও কোনো রিজন না, আমি এখানে আসছি, আমাকে এরকম লোভ দেখানো হয়, তো আমাকে কিছু খাসি দিতে হবে। তো ওই খাসিটা হুজুরকে দেওয়ার মাধ্যমে খাসি দেওয়া হয় তাদেরকে। এবং তোমরা যদি খাসি দাও তাহলে আমি ছেড়ে চলে যাব, আমাকে এই জিনিসটা পুড়িয়ে ছাদের মধ্যে এটার ছাইটা রাখবা। তো যাই হোক, পরে রাখা হয়, এবং 3টা খাসি দেওয়া হয়, 4টা খাসি হয় না, 3টা খাসি দেওয়া হয়। এবং পরবর্তী সময় ওই খাসিগুলোর মাংস আলাদা করে রান্না করে ছাদের উপর রাখার পরে ওনারা ওকে ছেড়ে দেয়।
এবং এটা ওই দিন রাতের বেলায় হয় এবং তার মেয়ে রাত 10টা থেকে আস্তে আস্তে নর্মাল হতে থাকে এবং এটুকু ইনশোর করে যায় ঠিক আছে তোমাদের মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না এবং আমরা কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, মানে মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক, পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে এবং 2019 সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান এবং ওই আমেরিকাতে তারা তাদের আত্মীয় আগের থেকেই অ্যাপ্লাই করে রেখেছিল, তার মার বোন। তো পরে তারা ফুল ফ্যামিলি আমেরিকাতে যান 2019 সালে। তো এটা ছিল ঘটনা, এটা শেয়ার করেছেন হচ্ছে আমারই একদম নেইবার, যিনি শেয়ার করেছেন তারই ক্লোজ একজনের ঘটনা শেয়ার করলাম আর কি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, হোম ডিস্ট্রিক্ট ভোলা। আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, সেই ঘটনাটা আসলে আমার বাস্তব লাইফে দেখা। সময়কালটা ছিল 2011। তখন আমি ক্লাস 7-এ পড়ি, হ্যাঁ 7-এ সঠিক। আর আমি যার ঘটনাটা বলতে যাচ্ছি, ভৌতিক ঘটনা, সেটা হচ্ছে আমার ভাতিজির। ও ক্লাস 4-এ না জানি 5-এ পড়ে, আই এম নট শিওর, কারণ টাইমিংটা অনেক লেট হয়ে গেছে তো সেজন্য মনে পড়তেছে না। তো ঘটনাটা হচ্ছে, আমরা গ্রামে অনেক চাচাতো ভাই বোন ছিলাম, প্রায় এক বাড়ির উপরে আমরা 16-17 জনের মতন চাচাতো ভাই বোন মিলিয়া। তো আমাদের গ্রামে পানের বর করে, পানের বর। তো আমার ভাতিজিকেও একটা পানের বর ছিল, অনেক বাগানে মাঝখানে একদম। আমরা ওই বাগানটাকে বলতাম ক্ষীরের বাগান। তো ওদের আবার একটা ভেগজাল ছিল, যেটা আমরা ওই যে খালের ভিতরে যে গাছ দিয়া কুপিয়া জালটা দিয়ে ভাটা জোয়ারে পাইতা মাছ ধরে, তো ওইটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ভেগজাল বলি। ওই ভেগজালও ছিল ওদের পানের বরের সাথে। তো ওদের পানের পরে পাইট দিছে, মানে পানের গোড়ায় মাটি দিছে। মাটি দেওয়ার পরে তো বলতেছে যে ও আমাদেরকে বলতেছে যে চল আজকে সবাই আমরা খালে গোসল করবো, খালে মাছ ধরবো। আমি বলি ঠিক আছে, তুই আগে তোর কাজ শেষ কর। তো আমরা এই পারে বাগানের ভিতরে এরকম আমের সিজন ছিল, আমের গাছ থেকে আম পেড়া আমের ভর্তা বানাইছি। তো ভর্তা বানিয়ে আমরা 5-6টা ছিলাম ছেলেরা, আমরা খাইছি। খাওয়ানোর পরে ওদেরও দিয়েছিলাম, চাচাতো বোন ছিল 2-3টা, ওরা আমাদের একসাথে, ওদেরও দিছি। তো একসাথে খাইলাম। তো আমাদের যে খালটার কথা বলছি আমি আপনাদেরকে, ওই খালটার নাম হচ্ছে বয়লা খাল বলে আমাদের গ্রামে, ওটার নাম হচ্ছে বয়লা খাল। তো ওই খালে একদম ভাটার সময় পানি এত নামছে ওই দিন, অনেক পানি পুরো একাট হয়ে গেছে। তো আমরা সবাই বলতেছি যে চল খালে হাড়াহাড়িও খেলবো আর মাছও ধরবো। আমরা চাষতো বেড়ে কিছু নামলাম খালের ভিতরে। তো এর ভিতরে আমরা একটা খেলাও শুরু করছিলাম, যে ওই স্বর্ণের ইয়া দিয়া, মানে যেটা উপরে আমরা খেলি সোয়াশে, পানির ভিতরে বলি ওটা হারাহারি। একজনকে পানির ভিতরে দৌড়িয়ে ধরতাম, চোর হইতে আবার আমরা সবাই হারতাম, আবার ও আমাদেরকে ধরতো, এভাবে খেলতাম। তো আমরা এবার খেলতেছি আর আমরা মাছ ধরতেছি ওই খালের ভিতরে। তো আমাদেরকে বলতেছে কাকা, হঠাৎ করে যে কাকা আমি খালে নামুম না রে তোদের সাথে, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি জাল ফালামো। আচ্ছা ঠিক আছে, তুই যে জাল ফালা, আমরা এদিকে দুষ্টামি করি, তোর জালে মাছ দিব আরো বেশি। তো জাল ফালাইতে গেছে, আমরা এই পাশে খেলতেছি। হঠাৎ করে ও কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, মুখ টুক কালা হয়ে গেছে একদম। আমরা ওইটা ফলো করিনি, আমরা ভাবছি যে হয়তো নামতে পারেনি, লেবাজারে বয়ে আছে, শরীর খারাপ লাগতেছে এই জন্য। তো জাল ফালাইতেছে, ও বেশ কিছু মাছ পেলো, বোয়াল মাছ, অনেক বড় বড় বোয়াল মাছ, এক একটা বোয়াল মাছ 1-1.5 কেজি করে ওজন হবে। তারপর চিংড়ি মাছ, পুঁটি মাছ, এরকম ভালো কিছু, মানে ভেগজালের মাছ তো ভাই 5 পিসালি মাছ সব পাইলো। পাওয়ার পরে কাকা ভালোই মাছ পেয়েছে, আমি যাই গেরে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তো ওদিকে আমরা এরকম ভাবে দুষ্টামি করতেছিলাম খালের ভিতরে। তো আমাকে এক কাকায় আমাকে করে দিছে লড়ান, মানে দৌড়ানি দিছে যে আমরা এইভাবে পানির ভিতরে ইয়া করতেছি অসুখ টসুখ হইলে সেজন্য। তো আরেকটা কথা বলিনি, যে আমাদের বাড়িতে একটা বড় একটা পুকুর আছে, যেটা দিঘি বলে অনেক মানুষ, আমরা বলি বড় পুকুর, বিশাল বড় পুকুরটা। তো ওই পুকুরে আইসা ডুবাইতাম, সারাসারি হারাহারি খেলতাম। তো আমরা সবাই আবার আইসা পুকুর ভিতরে নামছি।
ও হঠাৎ করে হুগুর ভিতরে নামছে, মাছ আইসা ঘর দিয়েই হুগুর ভিতরে নামছে। আম্মা করে কইতাছে কি, দেখ আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো। প্রতি ডুবে একটা করে মাছ ধরবি তুই, যা। তো ওরা দিছে আমরা কয় তুই আমরা বাজি লাগ, আমি প্রতি ডুবে একটা করে মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, তুই পারলে ধর যা পুকুরে মাছ। কিন্তু আমাদের বড় পুকুরে আসলে বড় বড় মাছ ছিল তখন, 2011 সালে। তখন অনেক বড় মাছ ছিল। তো আমরা সবাই ডুবে আপনার শিং মাছ, কই মাছ ধরতাম, কারণ এই সময় তো পুকুর পানি একদম কমে যায় না। তো সেই সুবিধাতে সবাই আমরা ডুবে ডুবে ধরতাম আর খেলতাম, খেলাও হতো, মাছ ধরাও হতো আমাদের। এটাই আমাদের মানে এরকমটাই করতাম আমরা আর কি পুকুরের ভিতরে। তো ও হঠাৎ করে ঠিকই ডুব দিয়ে মাছ তুলতেছে, তুইলা তুইলা মাছ কি করে এটার দিই না। তো হঠাৎ করে আমার একটা স্বাস্থ্য বোন ফলো করছে, ওর নাম হয়েছে সালমা। ও ফলো করছে, ও মাছ ধরে মাছ খায়ালে, কাঁচরা মাছ খায়ালে। তো এটা দেখে আমাদেরকে কইছে, কাকি দেখ 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 ফাতেমা মাছ খেয়ালে। আসলে আমি যার ঘটনা বলতেছি ওর নাম হয়েছে ফাতেমা। ও মাছ খেলে হোক, আমরা ওরা আরো জারি দিছি। জারি দেওয়ার পরে আমরা সবাই উঠে গেছি। তো বেশি খেলি না, কারণ খালে খেলছি, খেলা দিয়ে নর্মালি গোসল করে উঠে গেছি। উঠে যাওয়ার পরে তো ও যে মাছ খেয়েছে এটা সালমা দেখছে। দেখার পরে মানে ও পরে কয়েকে আমার কথা বিশ্বাস করলেন, আমি নিজের চোখে দেখছি ওরে কাঁচা মাছ খাইতেছে ও একটা, আমি নিজের চোখে দেখি। তোর আমার কথা বিশ্বাস করছ তুই ওরে জিগা ওরে জিগাইলে গিরে তুই কাঁচা মাছ খেয়ে ওর চোখ ঘুরে থাকা। ছোট মানুষ আমরা, মানে আমরা ছোট ও ছোট, অতটা ডিস্টেন্স মানে করতাম না, সবাই মজা করতাম আর কি একসাথে, কারণ অনেক পোলাপান ছিলাম বাড়ির ভিতরে। তো ওই না কাকা নর্মালি স্বাভাবিক মাইন্ডে কথা হইতেছে, না কাকা আমি মাছ খাম কি আরে, কাঁচা মাছি খাওয়া দাওয়া এমনি মজা করছে আমি লাগে আমার করণের লিগা। গোসল করে আসলাম বাসায়, এসে আপনার দুপুরবেলা খাইলাম, তখন খাইয়া ঘুমাইলাম। যখন আমরা ক্রিকেট খেলতে যাবো, কাবাইতে ক্রিকেট খেলতাম আমরা প্রচুর বাড়িতে। এমন সময় শুনি ওর আম্মুর চিৎকার, ফাতেমার আম্মু, যে ফাতেমা নাই নাই নাই। তো আমরা সবাই খুঁজতেছি, হঠাৎ একজন ফলো করছে যে ও বাজার আছে না, বাজার বিশাল বড় একটা বাজার ছিল ওদের ঘরের লগে একদম, মানে বিশাল বড় আবাস আছে, অনেক মোটা মোটা অনেকগুলা বাস, প্রায় আপনার ওই বাজারটা মিনিমাম হলে 100 বাস হবে, এত বড় বিশাল একটা বাজার ছিল তখন। ওই বাজারটার অনেক উপরে হয়, একদম ঠিক দুপুর বলে ভুল হবে, বিকাল দিয়ে গড়িয়ে 3টা পরে, যে টাইমটা আমরা 3টা পরে স্বাভাবিক ওই টাইমটা খেলতে যেতাম মাঠের দিকে ঘরে। পরে ওরে অনেক কষ্ট করে নামাইলাম, নামানোর পরে আপনার ওরে নামে টামে ওর ঘরে দিয়ে আনার পর দিয়ে ওর স্বাভাবিক আচরণ নাই, কেমন জানি একটু অদ্ভুত অদ্ভুত টাইপ। তো এটা থেকে সবাই, গ্রামের মানুষ তো এমনি ভৌতিক জিনিসগুলো খুব বেশি বিশ্বাস করে। তো তখনই ওরে আমাদের গ্রামের পাশে এক ফকির ছিল, আমরা এসাক দাদা বলতাম ওনারে। তো ওনারাই না কাসেনি টাসেনি দিছে নর্মালি। দেওয়ানোর পরে যখন আমরা খেলতেছি, মাগরিবের আজান দিবে, আমাদের খেলা শেষ বা সবাই যাবো, এই সময় খবর আছে যে জান্নাতদের নাক মুখ দিয়া ব্লাড বের হয়ে পড়তেছে। আমরা সবাই অবাক হয়ে গেছি যে কি করে সবাই নাক মুখ দিয়ে। আমরা খেলা রেখে সবাই দৌড়ে গেছি ওদের বাসায়, যে আসলে ঘটনা অনেক সত্যি, আর অনেক ব্লাড বের হয়েছে নাক মুখ দিয়ে। প্রায় ওর নাক মুখের সামনে একটা প্লেট পাতা ছিল, ওই প্লেটটার ভিতরে ফুল প্লেটটা ভরে গেছে ব্লাডে। এমনকি ব্লাড তখনও পড়তেছিল, আমরা দৌড়িয়ে যাইতে যাইতে প্রচন্ড ব্লাড, মানে কম আর পড়তেছে না, কি বলবো একদম গড়গড় করে ব্লাড পড়তেছে। তো আমরা সবাই ভাবলাম যে হয়তো এগুলো সাইনাসাইটিস সমস্যা হয়। তো আমার এক কাকা বললো যে ওরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। তো ওরে হসপিটালে নেওয়ানোর পরে ডাক্তার কিছু ওষুধ দিল, নাক মুখে ব্যান্ডেজ করলো, কি জানি কইরাম। তখন স্বাভাবিকতা বন্ধ ছিল, আসলো বাসায় ওষুধ আনার পরে। এখন পর্যায়ক্রমে ওর আচরণ কেমন জানি হয়ে যেতেছে, মানে স্বাভাবিক মনে হইতেছে না, ওর আচরণগুলো খুবই অস্বাভাবিক আচরণ করতেছে, খুবই মর্মান্তিক। যে ওর বাবায় যে যে মাছ ধরে আনছে ওই মাছকে রান্না করতে দিতেছে না করছে,
ওই মাছ ওখান থেকে মাছ নিয়ে নিয়ে মাছ খাওয়ার ট্রাই করতেছে, বাট ওরা কেউ ওই মাছ ধরতে দিতেছে না তখন। বাট ওই মাছগুলো কারো রান্না করতে দিতেছে না ওকে বাসায়। তাই দেখ ভালো আর স্বাভাবিক আটকে রাখলো। এখন ওষুধ টষুধ জোর করে সবাই খাওয়াইলো টাইলো, মোটামুটি ডাক্তার মেবি ঘুমের ওষুধ দিছিল। তখন তো ভাই ছোট ছিলাম, মতো বুঝিনি। ওরে ওষুধ খাওয়ানোর পরে কিছুক্ষণ পরে দেখছি যে ও ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার ভিতরে ঘুমের ভিতরে অদ্ভুত কেমন জানি আওয়াজ করে, তারপরে কি অদ্ভুত অদ্ভুত কি সাউন্ড কি সব ঘুমের ভিতরে, বাট ও কিরকম যেন অদ্ভুত অদ্ভুত কথা বলে। আমি ওদিকে আসছি ওই করি, এই তোরা বাড়ির গাছের মাথায়, মানে এরকম মানে কিরকম অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে। ও কিন্তু ঘুমের ভিতরে ওই যে ওর ওষুধ দিছে সে যেন ঘুমিয়ে গেছে। তো ভাই দেখ নর্মালি সন্ধ্যার টাইমটা কাটলো, যখন রাত্র ঠিক তখন আমরা পড়তে বসছি। আমাদের গ্রামের ছেলেদের একটা অভ্যাস ছিল কি, আমরা সন্ধ্যাবেলা পড়তাম, পড়ানোর পরে রাত্রের 10টার দিকে বের হইতাম, সবাই একসাথে বের হয়ে অনেক মজা করতাম। এই এলাকার গাছের কাকাগো কাকাগো আমাগো যার যা ডাব টাপ খাওয়াটা হইতো, খাওয়াটা আবার শুনতাম। হঠাৎ করে অগো বাড়িতে শুনি চিৎকার, ও করে চিৎকার খা উনি ফাতেমা নাই করে সব। আবার সবাই ওরে খুঁজতেছি, ঠিক ভাই ওই একই জায়গায় আবার পাওয়া গেল ওরে, হেই বাঁশ গাছের মাথায়। যাক আবার নামে টামে আনলো। এখন সবার পুরাই ফুলফিল ভৌতিক যে ভূত এইসব জাতীয় প্রতি একটা বিশ্বাস জন্মে গেল যে ওরে এইসব কিছুতে ধরছে বা আটচর করছে এরকম কিছু। যাক সবাই এখন আমাদের এক কাকা আছে, উনি হয়তো এই ভৌতিক কাজগুলা করে, যেমন খনকার যেটা ফকির বলে ঢাকাইয়া ভাষায়, আর গ্রামের ভাষা খনকারি বলে, খনকারি কয়। তো কাকারা ডাকে আনা হইলো, আনে বৈঠক দিল ভাই, গ্রামের ভাষা বৈঠক বলে। তেমন যারা ভূতে ধরে তাকে একটা মশলাতে বসে সামনে একটা কাগজের ভিতরে কিছু আরবি লেখা দিয়ে বয়া, তারপর পাশে মুন্সিরি গায়া, তো ওইরকম ভূতকে ডাকে ওই ভূতকে সারানোর ব্যবস্থা করে। তো ঠিক ওইভাবেই কাকারা এরকম ভাবে। তো ভাই ডাকানোর পরে ঠিকই আসছে, ওর সাথে ভাড়াইছে, ভাড়া আসানোর পরে তো জবাবদিহিতা যখন করতে গেছে কাকা, তখন কাকারে আর মানে কি বলে ওস্তাদ মানে না, যেটা মানে ওই ভাষাতে বলে ওস্তাদ মানে না। তো ওস্তাদ না মানার কারণে তো কাকা ওরে তারপর অনেক কষ্ট করে নর্মালি ওস্তাদ মানে এটা নেয়া। আপনার ওই মাটির ভিতরে দেখলাম যে আপনার একটা ভৌতিক ছবি, মাটির ভিতরে ভৌতিক ছবি আঁকা আপনার তারপরে করলো কি, ভৌতিক ছবিটার উপরে কালপা গাছ আছে, যে কালপা গাছ আমাদের গ্রামে অন্য জেলায় কি বলে জানি না, বাট ওই কালপা গাছের একটা ঠাই লাগাইছে। আর আপনার একটা পাতিলের ভিতরে আপনার অনেকগুলা আপনার নারিকেলের চিকলা দিয়া টিয়া, মানে ধুমা যে বেশি হয় ওইরকম ওর চেহারার সামনে ওইরকম ধুমার দিছে। আর আপনার ওই যে ভৌতিক যে ছবিটা আঁকছে মাটিতে, ওই মাটিতে ওই ছবিটার পিড়াইতেছে, ওরে জবাবদিহিতা করতেছে। আর প্রত্যেকটা পিড়া ও ছোট ছিল তো ভাই, খালি গায়ে ছিল ছোটটা, ওর প্রত্যেকটা পিড়া যে মাটিতে দিছে প্রত্যেকটা পিড়া ওর পিঠের ভিতরে বলতেছে, আমরা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাকে জবাবদিহিতা করতেছে। বাট ওটার জবাবদিহিতা ভিন্ন রকম। তারপর অনেক কষ্ট করে যে কেন ওর সাথে এসে কই থেকে এসে, নাম কি, তো নাম ওটাকে যখন নাম জিজ্ঞেস করা হয়েছিল নামটা বলছিল যে ওটাকে মাছ খাওয়া পেতনি, মানে ওটার নাম বলছে কল্লা কাটা, বাট ওটা হচ্ছে মাছ খাওয়ার পেতনি আর কি। ওটা মাছ খাইতে খুব পছন্দ করে, মাছ খেতে পছন্দ হতো। সো তো ওইটাই ওরা জিজ্ঞেস করলো যে তুই এ রুগীকে কি করলে সারবে। তো ওইটা বললো যে হ্যাঁ আমি ওরে সারতে পারি, যদি আপনারা মেঘনা নদীর মাঝে যায়া কোনো প্রাণী দিয়ে ভোগ দিতে পারেন তাহলে আমি ওরে সাইরা দেব। তো এই কথা বলতে পারি, এটা তো আমাকে আমরা তো গরিব মানুষ না, কাকা যেটা বললো আর কি, আমরা তো গরিব মানুষ, এটা করা আমাদের পক্ষে পসিবল নেই, তুই নর্মালি কি লিয়ে যাবে এটা বল, সেটা বল। তো বলতেছে যে না আমি নর্মালি যাব না, আমি ওরে নিয়ে যাব, নইলে আমাকে এটা প্রাণ দিতে হইব। কয় না তুই তো ওরে পাবি না, তোরে প্রাণও দিব না। কাকাই কথা বলতেছে, কয় না আমি এই দুইটা ছাড়া যাব না। তো কাকা আবারও ইচ্ছা রকম ওই
আপনার ভৌতিক ছবিটাকে মারতেছিল আর এই ধোঁয়াগুলা দিতেছিল। মানে ওরে ওদিকে ওই জায়গাটাতে দুইজনে ধইরা বসে রাখছে, মানে উদ্বিগ্নটা এত, ও এত একটা বাচ্চা মানুষের তিনটা কাকা ধইরা রাখছে আমার, আমার চাচাতো ভাই ধরে রাখছে, ও অনেক বড় ছিল তখনই, ও এসএসসি তে পড়তো, ও ধরে রাখছে ওদেরকে ঝাড়া মাইরে ফালাই দিতেছো। মানে ওর ওই 3-4 জন লোক, মানে ওর কাছে কোনো কিচ্ছু মনে হইলো না, মনে হইলো যেন কোনো একটা পাতলা কিছু ঝাড়া মাইরে ফালাই দিতেছে শরীরের উপরে স্থানে। ওরে ধরে রাখতে অনেক কষ্ট করে ধরে বসে রেখা, ওরে মায়ের ওরে, মানে ওই ভৌতিক ছবিটাকে ওরা অনেক কষ্টের স্বীকার করলো। স্বীকার করানোর পর দিয়ে আপনার দেখলাম ওই যে শলা ঝাড়ু, কাইসা বলে, যেটা আমাদের গ্রামের ভাষায়, যেমন গ্রাম অনেক শহরে বলে শলার ঝাড়ু, যে বারান্দা বাথরুমের থাকে, তো ওখান থেকে বলে যে তোরা আমি দিতে পারি একটা শলার ঝাড়ু আর একটা জুতা, কামড় দিয়ে তুই নিয়ে যাবি গা, তোর আর কিছু দিতে পারবো না। কাকা আর কি বলতেছে ওইটা মারতেছে, আর দেখো আচ্ছা। পরে ওইটা অনেক তুচ্ছা খাওয়ানোর পরে এরকম প্রায় আপনার আধা ঘন্টার মতন চলতেছিল। পরে এক পর্যায়ে ওইটা রাজি হলো, হওয়ার পরে ঠিকই ওইটা মানে ছোলার ঝাড়ুটা কাইচাটাকে কামড় দিয়ে ধরলো, আস্তে করে ভাতিজিরা একদম নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। তো ঠিক তখন কাকা কিছু ওই বরখাস তাবিজ আরো কিছু টিছু দিছিল, তো ওগুলা খাওয়াইছে। খাওয়ানোর পর ওর যে মায়ের গুলা দিছে, প্রত্যেকটা মায়ের ওর পিঠের ভিতরে উইলা ছিল, একদম আমরা স্পষ্ট দেখছি। যেমন একটা টিচার একটা স্টুডেন্টকে ব্যাট দিয়ে আঘাত করলে যেরকম, অনেক জোরে আঘাত করলে যেরকম উইলা থাকে, রক্তে দাগ হয়ে যায়, রক্ত কালো হয়ে যায়, ঠিক এরকম ভাবে ওর পিঠের ভিতরে ছিল ওই মায়ের গুলা। পরে একটা নর্মাল ছিল, নর্মাল ছিল বলতে আপনার 2 দিন ঠিক স্বাভাবিক, নর্মাল ছিল বলতে অসুস্থ অসুস্থ ভাব শরীরের ভিতরে, বাট নর্মাল ছিল, এরকম বহুত কোনো ছিল না। আপনার 2-3 দিন যাওয়ানোর পরে ঠিক একই কাহিনী হয়ে গেল আবার। ওরে কইছিল যে বরে যাইতো না, বাচ্চা মানুষ কতক্ষণ ধরে আছে, সবাই তো বাগানের দিকে ওই দিকে এরকম ইয়া করে। তো আমাদের সাথে বিকেলবেলা আপনার সামনে একটা বিশাল বড় আমাদের বিল আছে, বিলে আমরা সবাই খেলতেছিলাম। ওই দিন আমাদের একটা টুর্নামেন্ট ছিল ক্রিকেটের। যেমন টুর্নামেন্ট বলতে আমাদের গ্রামের টুর্নামেন্ট গুলো আমরা খেলতাম এইভাবে, 2টা দল থাকতো, 2টা দলের মধ্যে বাদ থাকতো, এত করে তো গোলা খেলবো, এত করে। তখন ওই যে মানে একবারের সাথে আর একবারই এরকম ভাবে, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম এরকম ভাবে টুর্নামেন্ট খেলতাম। মানে ওইরকম টিম ছেড়ে ওইরকম টুর্নামেন্ট না, তো ওইরকম একটা টুর্নামেন্ট খেলতেছি। ওই দিন টেস্ট ম্যাচ ছিল, টুর্নামেন্টের টেস্ট ম্যাচ ছিল। সো খেলতেছি, ও আমার মানে মাঠের কারণে পোলাপান যেদিকে বসে বসে দেখতেছিল খেলা, ও ওইদিকে বসেছিল। হঠাৎ করে ও ওদিকে নাই, হঠাৎ করে না, আমরা সবাই ভাবছি ঘরে টরে গেছে টেছে। ও তো কিছুক্ষণ পরে ওরা আম্মু এদিকে যাচ্ছে, ওই এদিকে ফাতেমা এসে, ফাতেমাকে কি ফাতেমা যে ছিল, গেল 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 হয়তো নাই, বুঝাও পুরো এলাকা খুঁজতেছে আরে, আরে খুঁজতে খুঁজতে যে পাওয়া গেল কই, হে ওই ব্যাগজালের মাচার উপরে পা ঝুলে, খালের ভিতরে পা ঝুলে বসে আছে। তো এরকম অবস্থা দেখে আমরা সবাই একটু অবাক হয়ে গেছি, আর সবাই স্তব্ধ দিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই যাওয়ার কেউ ধরিও নাই, কিছু করিও নেই। তো সবাই এরকম, আমরা চাস্তো ভাই তারপর কয়েকটা বলতে কি প্রায় খেলার মাঠের প্রায় অধিকাংশ পোলাপানি ওইদিকে চলে গেছি আমরা। ওই যে খনকার কাকা, ফকির কাকা, উনি আমাদের সাথে গেল। তো যা বলে কি ওরে কেউ ধরেন না, ওরে ধরলে ক্ষতি হইতে পারে, তো ওরে একটা কাজ করেন, ওরে ডাকেন সবাই। তো ওরে ডাকতেছি ভাই, ও এত গম্ভীর ছিল যা বলার বাইরে। আপনার মানে ও যে কত গভীর চিন্তা, মানে কি এই জগতে আছে কিনা ওইরকম কোনো মানে আপনার ফিল বা অনুভূতি করা যাইতেছে না আরে। তো কাকা বলে কি আমি যাই আপনারা দাঁড়ান। তো মাছটা ঠিক একটু খালনার মাছ বরাবরই থাকে, যেহেতু ভেগ জাল পাতে, তো আপনার মাছ বরাবর না থাকলে তো জালটা উঠানো যায় না। তো কাকা করলো কি আস্তে আস্তে গেল, যাওয়ার পরে যেই ওরে শরীরে টাচ করলো, ও অজ্ঞানে পড়ে গেল, মানে অজ্ঞানে শুয়ে পড়ছে। আপনার অজ্ঞানে শুয়ে দেওয়ার পরে ওরে কোলে নিল কাকা, কোলে নিয়ে আপনার
বাসায় নিয়ে এলো। বাসায় নিয়ে আনার পরে কাকা বললো যে না, আসলে ও বলছে যে ছাইরা গেছে, বাট ও ওর লগে তখন যায়নি, 2 দিন ওর সাথে চুপ ছিল। কাকা বললো যে আসলে আমি তো কুফরি কালাম দিয়ে খনকারি করি না, আপনারা একটা কাজ করেন, কুফরি কালাম দিয়ে যে খনকারি করে তাকে দেখলে ভালো হয়। ওনাকে আপনার এই বাদ দিল। বাদ দেওয়ার পরে ওর পাশে একজন লোক রেখে পরে আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, কুঞ্জুরহাট বাজার, বহানুদ্দিন থানায়। তো ওই থানা কুঞ্জুরহাট বাজারে একজন লোক ছিল হারুন খনকার নামে। তো উনি আপনার কুফুরি কালাম দিয়ে করতো খনকারিগিরি। তো ওনারা ডাইকা আনলো। ডাইকা আনার পরে ঠিক উনিও বৈঠকে ডাকলো। ডাইকা আপনার কুফুরি কালাম তো পুরা আপনার ওইটারে ইয়া করে লেছে। পরে আপনার অনেক কিছু করলো। সেদিকে আপনার ওইরকম ভাবে বৈঠকে ডাকা হইলো। ডাকা হওয়ার পরে আপনার পরে করলো কি, ঠিক ওই একইভাবে আপনার ভৌতিক ছবি টবি আইগা টেকা এই একইভাবে মায়ের তরসর। এবার উনি করলে কি, ওরে একটা চক্কর কাটলো, মানে একটা গোল চক্কর কাটলো। গোল চক্কর কাইটা গোল চক্করের ভিতরে ওরে দাঁড়া করে চায়েরকানিতে ধুমা দিছে। ও ধুমার মাঝখানে মানে ওর এত তুচ্ছা দিছে ভাই, মানে একটা স্বাভাবিক লোক যদি এরকম তুচ্ছা, আমি আই ফিল দিস কখনো ফিল হবে না যে লোকটা আসলে স্বাভাবিক বা আপনার কি বলে যে ও লোকটা বেঁচে থাকতে পারে এরকম ইয়ার সিচুয়েশনের ভিতরে। আমার মনে হয় না যে কোনো স্বাভাবিক লোক এটা সহ্য করতে পারবে। তো পরে ওরে দেওয়ানোর পরে আপনার চারখানে এত ধোঁয়া, আমরা আপনার মিনিমাম 5 থেকে 6 হাত দূরের থেকে দেখতেছিলাম। তাও মানে ধোঁয়ার ইয়াতে আমাদের মানে আপনার অক্সিজেন নিতে কষ্ট হয়ে যেতেছিল। পরে ওরে অনেক মারলো, অনেক পরে তুচ্ছা করলো। তুচ্ছা করানোর পর দিয়েই ও শিকার গেল। তোরে আমি ভোগও দিব, উনি বললো এই কথাগুলা যে তোরে ভোগও দিব না, তোরে প্রাণও দিব না, তোরে কায়সারও দিব না, কিচ্ছু দিব না, তোরে আমি বোতল ভরম। ওইটাই তো বোতলে ঢুকতে রাজি না, ঢুকবোই না। কয় না তুই বোতলে যাইতে হবো, তাহলে তোরা না হলে তোর কোনো রেহাই নেই। পরে উনি এই শেষকালে রাজি হইলো আপনার বোতলে ঢুকতে। পরে বোতলে একটা আপনার বোতলটা ছিল এরকম, ওনার কাছে ওই যে মদের বোতলগুলো আছে না ভাই, মদের বোতলের মতন, ওই মদের বোতলটা ওর মুখের সামনে দিল। ওটা আস্তে মানে কালো একটা ধোঁয়া ওরা ভিতরে ঢুকলো, যেটা আমরা দেখতে পেলাম। ধোঁয়ার মতন ঢুকলো, দুইটা একদম ক্লিন নর্মাল হয়ে গেছে বোতলটা। পরে উনি মুখটারে আটকে আপনার যে মানুষ পানের কাপড় আছে না ভাই, পানের কাপড় দিয়া তারপরে পুরো বোতলটার পেঁচাইলো। দেন ওর কাকার বললো যে এই বোতলটা আপনার 3 রাস্তায় 3 হাত মাটির নিচে, না হলে কবরস্থানে কাটতে হবে। তো আমাদের বাড়ির সামনে 3 রাস্তা ছিল। তো ওখানে আমরা সবাই নিয়ে হালার পলার শয়তান এসকাতরে গাইরে আইতাম। তো প্লাপান সব জোয়ার দিতে আইসি মাটিটারি খুঁড়িয়া আপনার ওইটারে 3 হাত তো ভালো হতো, মনে হয় 9 হাত নিচে দিচ্ছি কিনা আমরা মনে নেই ঠিক। পরে ওইটারে মাটির নিচে দিলাম। দেওয়ানোর পরে তো এরপরে আবার তো আপনার যেটা মাটি নেওয়া হচ্ছে দেওয়ার পর দিয়া আপনার তারপরে কয়েকদিন আপনার ওর ওইরকম ব্লাডিং হয়েছিল, আপনার পুরো নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। পরে ওনারা জিজ্ঞেস করলো যে এটা কেন, আবার এতে কি এটা এখন আসে কয় না। পরে উনি বললো যে না এটা এখন আর নাই, বাট ওইটা যে ছিল যে কাঁচা মাছগুলা খাইছে ওটার ইফেক্টিভটা এখনো বেশ কিছুদিন যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই ছিল মানে আমার বাস্তবিক ঘটনা। যদিও এখন ওর বিয়ে হয়েছে, ইনশাল্লাহ একটা বাচ্চাও আছে, মোটামুটি স্বাভাবিক জীবন আছে। কিন্তু ভাই ওই কাছুনি তাবিজ ওর এখনো বহন করতে, ওগুলা খুললে এখন অসুস্থ হয়ে যায়। ওয়েল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। তো আজকে প্রথমে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা কোনো এক মাদ্রাসার শিক্ষক আমাকে এটা বলেছিলেন বেশ কয়েক বছর আগে।
এবং উনি আমাকে দুটা ঘটনা বলেছে এবং সেই দুটা ঘটনায় আজকে আমি আপনাদেরকে শোনাবো। তো একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল এবং আরেকটা ঘটনা ঘটেছিল ওনার বাবার সাথে। তো ওই শিক্ষক ওনাদের পরিচয় দিতে মানা করেছে, মানে ওনার এবং ওনার বাবার পরিচয় দিতে মানা করেছে দেখে আমি ওনাদের নাম নিচ্ছি না। তো ওনার বাবার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা আমি প্রথমে শেয়ার করব। ঘটনাটা 90 শতকের দিকে, কত সাল এটা ঠিক আমারও মনে নাই, উনি যেটা বলেছিল। তো ওনার বাবা, ওই শিক্ষকের বাবা ছিল ময়মনসিংহের কোনো একটা গ্রামের এক মসজিদের ইমাম। তো ওনার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে আব্দুল সাত্তার, এবং সেই সাত্তার সাহেব বেশ প্রভাবশালী ছিল এই গ্রামের। তো সাত্তার সাহেবের দুইজন ছেলে ছিল, আর ওনার সন্তান দুইজনই ছিল। এক ছেলের নাম ছিল নুরু মিয়া, আরেক ছেলের নাম ছিল আবু সাইদ। আবু সাইদ ছিল বড় এবং নুরু মিয়া ছিল ছোট। তো আবু সাইদ নাকি ছিল একটু রকচটা এবং জেদি টাইপের, এবং সে নাকি একটু মানে বা মুরব্বীদের সাথে একটু বেয়াদবি করতো, এরকম ভাবে কথাবার্তা বলতো এবং খুবই রাগী ছিল, এবং সে তার ছোট ভাইকে খুব শাসন করত। তো এটা যখনকার ঘটনা, তখন ওই আবু সাইদের, মানে সাত্তার সাহেবের যে বড় ছেলে আবু সাইদের দুই সন্তান ছিল। একজনের বয়স 3 বছর আর একজন হয়তো কয়েক মাস বয়স হবে। তো সেই মুহূর্তে ওনাদের ছোট ভাই নুরু মিয়া, সে পাশের গ্রামেই কোনো এক মেয়েকে বিয়ে করে। মেয়েটা অভাবী কোনো ঘরের মেয়ে ছিল এবং অশিক্ষিত একটা মেয়ে ছিল, শিক্ষা মানে তেমন গ্রহণ করে না, মানে মেয়েটা নাকি পড়ালেখা করেই নাই, নিচু শ্রেণীর মেয়ে ছিল, নিচু ফ্যামিলির মেয়ে ছিল। তো এরকম একটা ফ্যামিলির মেয়েকে ওই আবু সাইদের ছোট ভাই নুরু মিয়া উনি বিয়ে করে। তো বিয়ে করার পরে, মানে পালায় বিয়ে করার পরে সে যখন বাড়িতে আসে তখন বাবাকে বলে যে বাবা, আমি এরকম বিয়ে করছি, মেয়েটাকে আমি আগে থেকে পছন্দ করতাম। তো এটা বলার পর সেই সাত্তার সাহেব খুব ক্ষেপে যায়, এবং বড় ভাই মানে আবু সাইদ তো খুব বকাবকি করে, এবং ওনার বাবাকে বলে, সাত্তার সাহেবকে বলে যে বাবা, যেহেতু পালায় বিয়ে করছে, নিচু শ্রেণীর মেয়েকে বিয়ে করছে, ওকে ঘর থেকে বের করে দাও, আর ওকে যদি ঘরে রাখো তাহলে কিন্তু আমি এই ঘরে থাকবো না, এই বাসায় থাকবো না। এরকম অনেক কথা কাটাকাটি হয়, এবং সাত্তার সাহেব রাগে, যেহেতু উনি খুব নামে গ্রামে খুব স্বনামধন্য লোক ছিল, তো উনি খুব রাগে জিদে ওনার ছেলেকে, ছোট ছেলেকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুই বাসার থেকে বের হয়ে যা। তো নুরু মিয়া এরকম ওনার স্ত্রীকে নিয়ে বাসার থেকে বের হয়ে যান, এবং উনি ওনার স্ত্রীর সাথে পাশের গ্রামে এরকম এক জায়গায় থাকা শুরু করে। তো উনি প্রায় সময় সেই ইমামের সাথে, মানে ওই মসজিদে যে ইমাম ছিল ওনার সাথে মানে খুব দুঃখ প্রকাশ করতো আর কি, যে আমার দুইটা ছেলে ছিল, ছোট ছেলে খুব পছন্দ করতাম, সেই কাজটা করলো, আমি কখনো ভাবতে পারি না সেই কাজটা করবে। এরকম নাকি প্রায় ইমামের সাথে এরকম সে দুঃখ প্রকাশ করতো। তো ইমাম আমার সান্ত্বনা দিত যে দেখো, এটা হয়তো কয়েকদিন আছে, এরকম দেখবো একটা সময় সব ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত। তো কয়েক বছর পর যখন ওই সাত্তার সাহেব খুব অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, তখন ইমামকে বলতেছে যে দেখো, আমি আমাদের ছোট ছেলের সাথে কোনো যোগাযোগ করি না, ঠিক আছে, কিন্তু আমার তো কয়দিন বাঁচে এটা ঠিক নাই, আমার যে সহায় সম্পত্তি আছে আমি চাচ্ছিলাম 2 ছেলেকে ভাগ করে দিতে। তখন সেই ইমাম সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, পাশের গ্রামে কোথায় থাকে তোমার ছোট ছেলে তা তো আমি জানি, তোকে নিয়ে আসি, আর তুমি আর রাগ টাগ করো না, তুমি 2 ভাইয়ের মধ্যে মিল করায় দাও, এবং তোমার মধ্যে ওই ছেলের সাথে কোনো দাবি দেওয়া রাখো না। তো যাই হোক, ওই ইমাম সাহেব কোনো রকম কোনো একদিন ওই ছোট ছেলেকে নিয়ে আসে ওই সাত্তার সাহেবের কাছে, এবং সাত্তার সাহেব ওই ছোট ছেলেকে বলে, দেখ যা হওয়ার হয়েছে, ভুল তো করছিস, তো এখন আমি আর কয়দিন বাঁচি, যা তোকে আমি মাফ করে দিলাম। তুই বড় ভাইকেও ডাকে, বড় ভাইকেও বলে এরকম যে ছোট ভাই আসছে, যেহেতু ভুল একটা করছে, এরকম তো সারা জীবন আর মানে ঝগড়াঝাটি রাখা উচিত হবে না, তোদের মিল করা যায়। তো এটা মিল করানোর পর বড় ভাই নাকি রেগে যায়, মানে ওই আবু সাইদ সেখানে প্রচন্ড রেগে যায়, এবং বাবার সাথে নাকি খুবই চিল্লাচিল্লি করে, এবং ছোট ভাইকে বলে যে এই যে আজকে বাবা অসুস্থ হয়েছে তোর জন্য, তুই পালায় বিয়ে করছিস। তো ওই সাত্তার সাহেব ওই আবু সাইদ এবং 2 ছেলে নুরু মিয়া দুজনকে বুঝাকা যেটা হওয়ার হয়েছে তোদের মধ্যে মিলমিশ করে দিচ্ছি, শেষ। তো মিলমিশ করানো কয়েকদিনের মধ্যে সেই মানে সাত্তার সাহেব উনি ওনার 2 ছেলেকে, ওনার প্রায় 20 কাঠার মতো জমি ছিল, তো সমান ভাগে ভাগ করে দেয়। তো ভাগ করে দেওয়ার পর থেকেই বড় ছেলে নাকি প্রায় সময় রাতে ওই বাবার সাথে খুব ঝগড়াঝাটি করতে, বলতো যে ও এতদিন ছিল না, ওরা বাসা তো সহ সম্পত্তি কিসের, ওকে কম বুঝাই দিবা, আমাকে বেশি ভাগ দিবা, এরকম নাকি ওদের প্রায় সময় ঝগড়াঝাটি হইতো। তো ছোট ছেলের খুব একটা এরকম লোভ ছিল না,
তো এরকম করতে করতে কোনো এক রাতে এরকম যখন চরম ঝগড়া চলে যায়, তো সেই রাতেই নাকি ওই সাত্তার সাহেব অনেক কষ্ট পায়, উনি এরকম অসুস্থ হয়ে যায় হঠাৎ করে এবং সেই রাতে উনি মারা যায়। তো যাই হোক, এটা হয়তো উনি আগে থেকে অসুস্থ ছিল, এর জন্য হয়তো সেই রাতে একটু বেশি খারাপ লাগছে, ছেলে বকাবকি করছে, এর জন্য হয়তো কষ্টে পেয়ে উনি মারা গেছে। যাই হোক, তো এটা হওয়ার পরে তো ওনাকে এরকম দাফন টাফন দেওয়া হয়। তারপরে ওই ওনার দাফন দেওয়ার আগেই যখন জানাজা হচ্ছিল, ওই মসজিদের ইমাম নুরু মিয়া এবং আবু সাইদ দুই ভাইকে আবার মিল করায় দেয়, বলে দেখো তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, মিলমিশের মধ্যে থাকো তোমরা, তোমাদের বাবা মারা গেছে, যেভাবে হোক মারা গেছে, অসুস্থ ছিল মারা গেছে, এটা নিয়ে আর তোমরা কিন্তু বাড়াবাড়ি করো না, তোমরা দুই ভাই একসাথে থাকো। তো যাই হোক, তো বাবাকে দাফন দেওয়ার পর দুই ভাই ভালোই চলতেছিল ওদের দিনকাল। তো ওর বাবার 40 দিন যখন পার হবে, মারা যাওয়ার 40 দিন যখন পার হবে, তার কয়েকদিন পরে একদিন ওই ওনার বড় ভাই আবু সাইদ ওই কোনো এক বিকালে বলতেছে আর কি, ওর ছোট ভাইকে নুরু ভাইকে বলতেছে যে দেখ, আজকে এই বাজারে একটা জেলে আছে, সে বড় মাছ নিয়ে আসবে, একটা কাতলা মাছ আছে প্রায় 8-10 কেজি ওজন, তুই সাইকেল নিয়ে যা, তো আসার পথে তুই এই মাছটা তুই সাইকেল নিয়ে যা, মাছটা তুই নিয়ে আসবি। তো ওই নুরু মিয়া তারপর বলে আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে আসবো, সমস্যা নাই। তো তারপরে ওই ওই দিন মাগরিবের নামাজ পড়ে নুরু মিয়া সাইকেল নিয়ে যায়, বাজার থেকে মাছ নিয়ে আসে এবং সে মাছ পথে যখন আসবে, মানে এই আসা যাওয়ার মধ্যে ওদের সম্ভবত মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার ব্যাপার ওই নুরু মিয়া আসা যাওয়ার পথে, কিন্তু মাছ পথে আসার পরে মানে নুরু মিয়া নাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টটা করে ওর বাড়ি থেকে ঠিক 1 কিলো দূরে একটা গাব গাছ আছে, গাব গাছের নিচে। তো এদিকে তো উনি অ্যাক্সিডেন্ট করে ঠিক আছে, কিন্তু নুরু মিয়া যখন বাসায় আসতেছিল না, রাত যখন 9টা বেজে যায়, তখন নুরু মিয়ার বউ উনি দেখতেছে যে ওনার হাজবেন্ড যখন আসতেছে না, সে তখন ওই বড় ভাইয়ের কাছে আবু সাইদের কাছে যে বলে যে ভাইজান, আমার নূর মিয়া তো এখনো আসতেছে না, উনি কই গেল বুঝলাম না। তো আবু সাইদ বলতেছে না, ওতে তো লেট করার কথা না, ও এত রাত হয়ে গেছে কোথায় গেল। এরকম আধা ঘন্টা 1 ঘন্টা ওরা দেখে যে আসে না, তখন ওই আবু সাইদ আর 2-1 লোক মিলে ওরা নাকি রাস্তায় রওনা দেয়, যাওয়ার পর দেখতেছে যে বাজারে যাওয়ার পথে কোথাও এত দেরি হচ্ছে কেন, কোথাও কিছু হলো নাকি দেখতে গেছে। ঠিকই ওই দেখে গাম গাছের এখানে নুরু মিয়া সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে এবং তার জ্ঞান নাই, মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং যেই মাছটা নিয়ে আসতেছিল মাছটার মাথার অংশ আছে, বাকি অংশ নাই খাওয়া। এবং ওরা যখন ওইখানে গেছে দেখতেছিল 2-1টা মানে কুকুর বা শিয়াল হবে এরকম মাছটা নাকি চাবাচ্ছিল। তো এটা আবু সাইদের সাথে 2-1 জন যারা ছিল ওরা দেখে ওরা নাকি তাড়াতাড়ি নুরু মিয়াকে নিয়ে আসে বাড়ির দিকে। আনার পরে তো বাড়িতে লোকজন জমা হয়ে যায় যে কি হয়েছে, ও এরকম অজ্ঞান হয়ে গেল কেন। তখন ইমাম সাহেব বলতেছে আবু সাইদকে যে দেখো, হয়তো কোনো খারাপ কিছু নজরে পড়ছে মনে হয়, দেখলাছো যে মাছ নাকি কুকুর শিয়াল খাচ্ছে, এখন কি কোনো খারাপ কিছুকে ধরলো নাকি, দেখো না, একটু ঝাড়ফুঁক দিয়ে দিই। তা আবু সাইদ একটু খেপে যায়, খেপে গিয়ে হুজুরকে বলতেছে যে দেখেন আমার ভাইয়ের অবস্থা খারাপ, আপনি আছেন ঝাড়ফুঁক নিয়ে, এগুলো বাদ দেন, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। তো ওই আবু সাইদ অন্যান্য 2-1 জন যাদেরকে নিয়ে গেছিল ওরা বলতেছে যে আসলে চাচা, মানে ইমাম সাহেবকে বলতেছে আসলে চাচা হয়েছে কি, ওই মাছটা তো রাস্তার মধ্যে যখন পড়েছিল তখন দেখলাম যে কুকুর শিয়াল কিছু একটা হয়তো খাইতেছিল, তো এখানে মনে হয় না দিনের কোনো আসর থাকবে। তো ইমাম সাহেব একটু মানে মনক্ষুণ্ণ হয় যে আবু সাইদ ওনাকে একটু ঝাড়ি দিয়ে কথা বলছে, তুমি আর কিছু বলে না। তো যাই হোক, সেই রাতেই নাকি প্রায় 12টা 12:30টার দিকে রাত্রেবেলা পরে ময়মনসিংহের যে সদর হসপিটাল আছে ওইখানে ওই নুরু মিয়াকে নিয়ে যাওয়া হয় এবং সারা রাত এরকম ওনার কোনো সেন্স আসে না। পরের দিন দুপুরে গিয়ে সেন্স আসে, তো ডাক্তার বলে যে দেখেন উনি তো একটা ছোট মাইল স্ট্রোক করছে, তো কিছুক্ষণ অপেক্ষা করে আমরা অবজারভেশন রাখতেছি, দেখা যাক কি হয় দেখি। তো তারপর ওই ঠিক সন্ধ্যার পর যখন উনি সম্পূর্ণ মোটামুটি নুরু মিয়া সুস্থ, দেখতেছে যে ডাক্তার দেখতেছে উনি কথা বলতে পারতেছে না। তো এটা আবু সাইদ দেখার পরে, মানে বড় ভাই দেখার পরে ঘাবড়া যায়, বলতেছে যে কি হয়েছে, ডাক্তারকে বলছে কি হয়েছে, আমার ভাই কথা বলতে পারতেছে না কেন। তখন ডাক্তার বলতেছে যে দেখেন, অনেক সময় মাইল্ড স্ট্রোকে দেখা যায় যে এরকম একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, তো হয়তো আপনার ভাই কিছু দেখে ভয় পাইছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। তো এটা কোনো সমস্যা না, আপনি বারবার বাসায় নিয়ে যান, আমরা যথারীতি ওষুধ দিব, আপনার ভাই দেখবেন যেরকম হয় 3-4 মাস পর এমনি সব ঠিক হয়ে যাবে ওনার। তো যাই হোক, ওই আবু সাইদ এরকম নুরু মিয়াকে নিয়ে বাসায় আসে এবং নুরু মিয়ার বউকে বলে যে যেটাই হওয়ার হয়েছে আমার ভাইকে তুমি একটু নজরে রাখো, যেহেতু অসুস্থ। তো ইমাম সাহেব তো প্রায় সময় ছোট ভাই নুরু মিয়াকে দেখতে আসতো, তো দেখতে আসার পরে তো নুরু মিয়ার
বউকে বলতো আর কি, যে দেখো যেটা হওয়ার হয়েছে, আমার তো এটা সন্দেহ লাগে, আসলে কেউ মাইন্ড করছে না, অন্য কিছু হয়েছে, যাক যেটা হওয়ার হয়েছে তোমাদের ফ্যামিলিগত ব্যাপার, আমি এটা নাক গলাবো না। কারণ কয়েকদিন আগে তুই যে আবু সাইদ ওনাকে অনেক বকাবকি করছিল। তো এরকম সপ্তাহখানিক যাওয়ার পর ওই নুরু মিয়ার নাকি মানে আগে মানে ওনাকে ধরে নিয়ে হাঁটাচলা করা যায়, তো উনি নাকি পায়ের দিক দিয়ে অবশ হয়ে যাচ্ছিল। তো আবার সেই ডাক্তার কাছে যায়, ডাক্তার বলতেছে যে দেখেন ওনার যে পায়ের মালিশটা করছে ঠিক আছে, এটা তো উন্নতির দিকে দেখতেছি না, দেখতেছি যে ওনার পা যেহেতু অবশ হচ্ছে, এটা দেখা যাবে যে কোনো একটা সময় যে যেই পা মানে ডান সাইডের পাটা নাকি অবশ্যই দিকে হয়ে যাচ্ছিল, বলছি ডান সাইডের পাটা নাকি এক সাইডে ডান সাইডটা এমন হইতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে, মানে ডাক্তার ওই মুমিয়ার ফ্যামিলি বাবু সাহেব এরকম বলে। তারপর ডাক্তার বলে যে তবু আপনার চেষ্টা করবেন ওনাকে একটু এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে রাখতে। তা আবার বাসায় নিয়ে আসে। তো এর মধ্যে তখন নাকি বর্ষাকাল ছিল, তার কয়েকদিন পরেই তো ওই ইমাম সাহেব উনি নাকি মসজিদের ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হবে, তো হঠাৎ করে দেখতেছে যে মসজিদের সামনে নাকি ওই সাত্তার সাহেব মানে আবু সাইদ এবং নুরু মিয়ার বাবার যে কবর দেওয়া হয়েছিল, দেখতেছে কবরটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পর ওরা মসজিদের যদি একজন যারা খেদমত করে যে লোকগুলো আছে ওদের দুই তিনজন ওরা মিলে ওই কবরটা আবার সেই সকালেই ফজর নামাজ পরেই বৃষ্টি থামার পর সকালেই মাটি দিয়ে কবরটা ঠিক করে দেয়। এটা ঠিক করে দেওয়ার পর পরের দিন আবার ঠিক সেম সমস্যা এরকম দেখতেছে যে ফজরের পরে হয়তো বৃষ্টির পানি বা যেভাবে কবরটা ভাঙছে, কবরটা ভেঙে যাওয়ার পর আবার সেই ইমাম সাহেব 3-4 মিলে ঠিক করে দেয়। তো এটা হওয়ার পরে তো এখন হয়েছে কি, ওই ইমাম সাহেব নাকি তৃতীয় দিন যখন উনি ঘুমাতে যাবে তখন উনি দেখতেছে স্বপ্নে উনি দেখে যে এই সাত্তার সাহেব, ওনার তো খুব ভালো বন্ধু ছিল, ওই সাত্তার সাহেব নাকি ওনাকে স্বপ্নে দেখায় বলতেছে যে তুমি যতই আমার কবরের মাটি দিয়ে কবর ফিল আপ করো, কবর ভাঙার পর মানে আমি কিন্তু আসলে কবরে ভালো অবস্থায় নাই, আমার কবরের ঠিক আমার মাথার কাছে ডান পাশে একটা তাবিজ পুঁতে আছে, তাবিজটা সরাই ফেলো, তারপর কবরে মাটি ভরাট করো, দেখবে আমার কবর ঠিকই সুন্দরভাবে জোড়া লেগে গেছে, এই মাটি আর ভাঙবে না। তো এটা ইমাম সাহেব মানে স্বপ্ন দেখার পর পরের দিন উনি সকাল সকাল ওইখানে যায় এবং ওনার আরেক আরেক হুজুর ছিল, মুয়াজ্জিন বা যাই হোক উনি হুজুর ছিল, দুজন মিলে যায়, ঠিকই দেখে ওখানে একটা তাবিজ আছে, তাবিজ পায় একটা পোটলার মধ্যে। তো তাবিজটা বের করার পর দেখতেছে যে তাবিজটা মানে একটা বড় মাছের আঁশ থাকে না, এরকম আঁশ দিয়ে সুতা দিয়ে তা একটা তাবিজ পেঁচানো। এটা দেখার পর ওই তাবিজটা রেখে দেয় উনি ওনার কাছে, মানে ইমাম সাহেব রেখে দেওয়ার পরে তারপরে ওই উনি নাকি নিজের খরচে আরো বেশ কিছু জায়গা মানে মাটি সংগ্রহ করে শুকনা মাটি নিয়ে পরে কবরটা উনি ফিল আপ করে দেয়, ঠিক করে দেয়। তারপরে তার স্বপ্ন দেখে না। তো সেই ইমাম সাহেব নাকি সেদিনই উনি সকালবেলা ওনার মাদ্রাসা মানে যেখান থেকে পড়ালেখা করেছিল সেখানকার এক ওস্তাদের কাছে গিয়ে বলতেছে যে ওস্তাদ এরকম আমি আমার বন্ধু ওর আমাকে এরকম ওর কবর 2-1 দিন ধরে ভেঙে যাচ্ছিল, পরে আমি স্বপ্ন দেখি যে আমার বন্ধু আমাকে স্বপ্ন দেখাচ্ছে ওর কবরের তাবিজ আছে, সেই তাবিজটা আমি ঠিকই দেখি যে ওর মাথার কাছে তাবিজটা পাই এবং এই সেই তাবিজ সেই ওস্তাদকে দেখায়। তো সেই উস্তাদ বলে যে দেখো হয়তো এটা মানুষ কেউ কারোর উপর ওনার তাবিজ করছে, দেখো ওনার এখানে পোতা হয়েছে, তুমি যেটা করো তুমি আগামী 7 দিন তুমি একটা পানি দেয়, এই পানিটা দিয়ে বলতেছে 7 দিন সূরা ইয়াসিন 7 বার পরে এই পানির মধ্যে ঠিক জোহরের নামাজের পর 7 দিন এই পানিটার মধ্যে 7 বার সূরা ইয়াসিন পরে ফু দিবা এবং আজকে গিয়ে তুমি তাবিজটা পানির মধ্যে চুবায় রাখবা এবং এরকম টানা সূরা ইয়াসিন পরে 7 দিন 7 বার এরকম পরে তুমি ফু দিতে থাকবা এবং ফু দেওয়ার পর তুমি আমার কাছে আসবা, তারপর কি হবে না হবে আমি সব তোমাকে বলে দিব। তো সেই ইমাম সাহেব এরকম উনি 7 দিন এই কাজটা করে, এই সূরা ইয়াসিন পরে প্রতি জোহরের ওয়াক্তে 7 দিন টানা এরকম ফু দেয়, তাবিজের মধ্যে পানির মধ্যে তাবিজটা রাখে এবং তারপর তেমন ওস্তাদের কাছে আসে। তো ওস্তাদ বলে যে দেখো এখন তুমি তোমার বাড়ির আশেপাশে বা তুমি যেখানে থাকো তার আশেপাশে যে 10-15 বাড়ি আছে দেখবা এখানেই কোনো একটা লোক অসুস্থ আছে, সে আজকে গিয়ে দেখবা যে সুসংবাদ শুনবা যে সে সুস্থ হয়ে যাচ্ছে, তারপর তোমার কে সুস্থ হয় তুমি আবার এটা আমাকে এসে বলবা। তো এরকম ওই ইমাম সাহেব আবার আসার পরে ঠিকই দেখতেছে যে ঠিক মাগরিবের পরে ওই যে নুরু মিয়া ছিল ওনার যে কথা বলার জবানের সমস্যা ছিল সে তার নাকি জবান খুলছে এবং সে নাকি কথা বলতে পারতেছে এবং এটা শোনার পরেই সঙ্গে সঙ্গে ইমাম সাহেব নুরু মিয়ার কাছে যায় এবং গিয়ে জিজ্ঞেস করে যে নুরু মিয়া তোমার কি হয়েছিল এটা আমাকে বলো তো খুলে। তখন নুরু মিয়া বলে যে আমার ভাই মানে বড় ভাই যেটা আবু সাইদ সে এরকম মাছ আনতে বলছিল আমাকে, তো আমি এরকম যখন ওই গাব গাছের কাছে আসি
আসা মানে বাসার দিকে যখন দেখি গাছের কাছে যখন আসি তখন গাছের একটা ডাল বা কিছু আমার ঘাড়ের দিকে ভেঙে পড়ে। তারপর আমি সাইকেল থেকে পড়ে যাই। তারপরে কি হয়েছে আমি এটা আর বলতে পারবো না। আর এই যে এখন তো আমার মানে আপনার সাথে কথা বলতেছি, এই কয়দিন যে আমি সেন্সও ছিল তা বলতে পারবো না। তো আজকে ঠিক দুপুরের পর থেকে আমার মনে হচ্ছে যে আমি কথা বলতে পারছি, আমার আস্তে আস্তে সব সেন্স আসছে। আর এই কয়দিন যে আমার সেন্স ছিল কি ছিল আমার এরকম কিছু মনেও নাই। তো এটা শোনার পর ইমাম সাহেব একটু ঘাবড়া যায়। উনি আবার পরের দিন এরকম ওই ওস্তাদের কাছে যায় এবং ওস্তাদকে গিয়ে বলে যে ওস্তাদ এরকম তো আমি আমার পরের পুরোটা ঘটনা বলে যে এরকম আমার বন্ধুর ছেলে যে মারা গেছে, যার কবরের উপর আমি তাবিজটা পাইছিলাম, তো এরকম তার ছোট ছেলে এরকম অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে। তখন সেই ওস্তাদ বলে যে দেখো সমস্যাটা হচ্ছে এটা ওর বড় ভাই ওকে তাবিজটা করছে, তো আমি যেভাবে হোক এটা বুঝতে পারছি। এবং তুমি এক কাজ করবা, তুমি গ্রামে একটা সালিশ ডাকো, মানে মাতবরকে নিয়ে একটা সালিশ ডাকো এবং ওই মাতবরকে তুমি 20-25 জন খেতে পারবে এরকম একটা মানে আয়োজনে একটা শরবত বানাবা এবং সেই শরবতে তুমি এরকম 7 বার সূরা ইয়াসিন পড়বা এবং আরেকটা দোয়া লিখে দেয়, বলে এই দোয়াটা লিখে ফু দিবা এবং ওই মাতবরকে বলবা যে মাতবর সাহেব আপনি এরকম 20 জনকে শরবতটা খাওয়ান, এবং মাতবরকে তুমি পুরাটা ঘটনা খুলে বলবা। আশা করি সেই গ্রামের মাতবর সে এটা তোমার কথাটা বুঝবে, সমস্যা হবে না, এবং দেখবা যে ওইখানেই তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবা, কি হয় না হয়। তো এরকম 2-1 দিনের মাথায় সেই ওস্তাদের কথা অনুযায়ী সেই ইমাম সাহেব ওই গ্রামের মাতবরকে ঘটনা খুলে বলে যে আমি এরকম তাবিজ পাইছি এবং ওস্তাদের কাছে গেছিলাম। তো এখন তাবিজ যাকে করাইছে সে তো সুস্থ হচ্ছে, কিন্তু এই বানটা খুলতে হবে, না খুললে যে সুস্থ হচ্ছে সে আবার অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা যেভাবে হোক আমাদের বানটা খুলতে হবে এবং কে তাবিজটা করছে এটা বের করতে হবে। তখন গ্রামের মাতবর বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি এরকম ওস্তাদের কথা অনুযায়ী শরবত বানায় রাখো, আমি ওই যখন সালিশ বসবে তখন গ্রামের এরকম যারা সালিশে থাকবে ওদেরকে আমি ওই শরবতটা খাওয়াবো। তো এরকম যথারীতি সালিশ কোনো একদিন আসরের পর এরকম আসর নামাজের পর এরকম সালিশ বসে এবং 20-25 জন এরকম যারা সালিশে আসে, তো সবাইকে ওই মাতবর বলে দেয় আর কি যে ইমাম সাহেব এই সালিশের উদ্দেশ্য করে আমি সবাইকে শরবত খাওয়াচ্ছি, শরবত খাওয়ান। তো খাওয়ানোর পরে ইমাম সাহেব বলে যে দেখেন, সবাইকে উদ্দেশ্য করে বলে যে দেখেন আমি একটা তাবিজ পাইছি, তো তা এটা ওইরকম সাত্তার সাহেবের কবরের মাথার একটা তাবিজ পোতা ছিল, তো তাবিজটা যাকে উদ্দেশ্য করা হয়েছে সে হয়তো সুস্থ হয়েছে, আপনি অনেকে হয়তো জানেন যে সে আমাদের নুরু মিয়া, তো কে তাবিজটা করছে এটা আমরা বুঝতে পারতেছি না, হয়তো তাবিজটা করার কারণে নুরু মিয়া অসুস্থ হয়ে গেছিল, তো এখন তাবিজের বানটা তো খোলা লাগবে না, নুরু মিয়া আবার অসুস্থ হয়ে যাবে। তো আপনার মধ্যে যদি কেউ তাবিজটা করে থাকেন তাহলে আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি এটা কাউকে কিছু বলবো না, আজকে সালিশের পর ব্যক্তিগতভাবে আমাকে বলতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা বলবেন না তাহলে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হবে, এটা মানে ওই ইমাম সাহেব বলে। এরকম মানে দেখা যায় যে সেদিন নাকি মানে আসরের পরে সালিশটা হওয়ার পর শেষ হওয়ার পরে মানে ইমাম সাহেব দেখতেছে এশার ওয়াক্ত হয়ে গেছে, কেউ ওনার কাছে আসে না, কেউ ব্যক্তিগতভাবে কিছু বলেও না। কিন্তু রাত্রে ঠিক 9টা-9:30টার দিকে সেই আবু সাইদ যে ছিল মানে নুরুমের বড় ভাই, সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার পর বাসার থেকে ওই আবু সাইদের যে ওই শালা বা কি জানি ছিল এরকম বউয়ের ভাই ছিল এরকম, তো এসে ওই ইমাম সাহেব বলতেছে যে দুল্লা ভাই এরকম অসুস্থ হয়ে গেছে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি বাসায় আসেন, ওনার একটু সদরে যাওয়া লাগবে, সদর মেডিকেল যাওয়া লাগবে। ইমাম সাহেব নাকি সেই রাতে ওনারা 7-8 জন মিলে পরে আবু সাইদকে নিয়ে এরকম সদর হসপিটালে যায়। তো যাওয়ার পর তো ইমাম সাহেব বুঝে যায় যে না আবু সাইদ নিশ্চয়ই এই কাজটা করছে দেখে ওই সমস্যা হচ্ছে। তো পরের দিন সকালে নাকি আবু সাইদকে বলতেছে মানে ইমাম সাহেব একাকিত্বভাবে মানে বলতেছে আর কি, হসপিটালে যে ওয়ার্ডে ছিল এখানে কি বলতেছে কানে যে দেখো আমি জানি যে তুমি তোমার ভাইয়ের নামে তাবিজটা করছো, যদি তুমি সুস্থ হতে চাও তুমি তাবিজটা কেন করছো বা কি উদ্দেশ্য করছো বলো, কারণ তাবিজটার বান খুলতে হবে, আর যদি এটা বান খুলতে না পারো তাহলে কিন্তু যদি আমরা তাবিজটা বান খুলতে না পারি তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, তোমার ভাই তেমন ক্ষতি হবে, তুমি বয়স তোমার সবচেয়ে বেশি ক্ষতি হবে, এখন তুমি কিভাবে কি করবা তুমি আমাকে জানাইও, হ্যাঁ আমি চলে যাচ্ছি বাড়িতে, তুমি আমাকে সময় দিলাম, তুমি একদিনের মধ্যে আমাকে জানাও। তো ওই আবু সাইদ নাকি এটা উনি স্বীকার করেই না করার পরে তারপরে ইমাম সাহেব বাড়িতে এসে পড়ে। তো ঠিকই একদিন হওয়ার আগেই ওই ইমাম সাহেবকে আবু সাইদ খবর দিয়ে মানে পাঠায় হসপিটাল আসতে বলে। তো তখন ইমাম সাহেব বলতেছে মানে আবু সাইদ ইমাম সাহেবকে বলতেছে যে হুজুর কিছু মনে না করলে আমি একটা কথা বলি, আমি আসলে তাবিজটা আমি করছিলাম, আর এটা যেহেতু আমি করছি আমি এটার জন্য খুব লজ্জিত, আমি আমার ভাইয়ের সাথে কাজটা করছি, কারণ আমার শরীরের যে অবস্থা আমি বুঝতেছি না আমি বাঁচবো না মরবো,
তো আমি একটা সত্যি কথা বলি যে এই কাজটা আমি করছিলাম কারণ আমার মধ্যে একটা অহংকার কাজ করছিল, কারণ আমার এই যে ছোট ভাই যখন আবার ওই বাবা যখন ছোট ভাইকে গ্রহণ করে তখন যে সম্পত্তি লিখে দিছিল সেটা নিয়ে আমার খুব লোভ ছিল যে কেন আমার ভাই এত সম্পত্তি পাবে এত বছর বাইরে থাকার পরেও। তো এর জন্য আমি হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাটে এরকম একটা কবিরাজ আছে, কবিরাজকে যে একটা তাবিজটা করাইছিলাম, তো কবিরাজ আমাকে বলছিল যে কোনো জিনের মাধ্যমে তাবিজটা করতে হবে। তো ওই যে গাব গাছের সামনে দিয়ে আসতেছিল এখানে একটা জিন থাকতো, এটা একটা খারাপ জিন থাকতো, এবং ওই জিনকে খুশি করানোর জন্যই কবিরাজ আমাকে বলছিল একটা বড় মাছ দিতে হবে। এবং আমি ওকে ইচ্ছা করে এরকম মাছটা আনাইছিলাম সেদিন, এবং ওই জিনই ওকে ধাক্কা দিয়ে ওইরকম মাছটা ওটা ওই জিন খাইছে। ওই যে শিয়াল বা কুকুর যেটা আমরা দেখছিলাম মাছের আশেপাশে ঘুরতেছিল, আসলে জিন কিন্তু মাছ আগেই নিয়ে গেছে। শিয়াল বা কুকুর যেটা খাচ্ছিল সেজন্য মাছের মাথাটা ছিল এখানে পড়েছিল। তো এখন যেটা হয়েছে, আমি ভুল করছি, সবই ঠিক আছে, এবং সেই মাছের আঁশ দিয়ে পরে আমি এরকম তাবিজ বানাই কবরে মাথায় পুঁতে রাখছিলাম। আর কবিরাজটা বলে দিছিল যে এমন কোনো কবরে, মানে বাড়ির আশেপাশে এমন কোনো কবরে এই তাবিজটা পুঁতবা যে কবরটা এর মধ্যে কোনো, মানে কেউ মারা গেছে এরকম নতুন কবর আর কি, মোট কথা এরকম তাবিজটা পুঁতবা। তখন আমি দেখছি সেই মুহূর্তে আমার বাবার কবরে নতুন ছিল, এই জন্য আমি কবরের ওখানে তাবিজটা পুঁতে রাখছিলাম। তো ওই ইমাম সাহেবকে বলে আর কি আবু সাইদ সাহেব যে এখন আমি এটার জন্য মাফ চাই, আপনি যে তাবিজ খুলতে হয় আপনি হালুয়াঘাটের কোন কবিরাজ আছে, ওই যে আমার শ্যালক আছে তাকে বলে দিচ্ছি, সে গিয়ে সেও এই সম্পর্কে জানে, আমার বউ জানে, এই আমরা তিনজনই জানি তাবিজটা করার ব্যাপারে। তা আমার শ্যালক করে বললো সে হালুয়াঘাটে সেই কবিরাজের কাছ থেকে এই তাবিজটা বান খুলে আনবে। তো তারপর ওই শ্যালককে বলে, এবং শ্যালক নাকি সেদিনই পরে ওই ময়মনসিংহ হালুয়াঘাট এটা আছে, এটা নাকি দুপুরের থেকে আর পরে সোজা একটা রাস্তা, ওইখানে হালুয়াঘাট, তো ওইখানে গিয়ে পরে ওই কবিরাজের মাধ্যমে বানটা খুলে আনে। তো বান খুলে আনার পরে ঠিকই দেখা যায় যে আবু সাইদ এরকম সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে বাসায় আসেন, এবং হুজুর ওই ছোট ভাইও দেখতেছে যে সুস্থ হয়ে গেছে প্রায়। তো হুজুর আবার দুই ভাইয়ের মধ্যে এরকম মিল করাই দিয়ে বল যে দেখো যেটা একটা দুর্ঘটনা, হুজুর এরকম কিন্তু প্রকাশ করে না যে কে কাকে তাবিজ করছে না করছে, হুজুর শুধু এটা বলে ছোট ভাইকে যে দেখো তোমাকে হয়তো কেউ তাবিজ করছে, যেটাই হোক এটা অনেক কষ্টে বান খুলেছি, তোমরা দুই ভাই ঠিকভাবে থাকো, তোমরা এটা নিয়ে আর কোনো, মানে তোমাদের মধ্যে ভেজাল যাতে না হয় বড় ভাইকে বুঝায় দেয়, এবং এই আর কি এভাবে ওদের মিল হয়। তো এই ঘটনাটাই আমি মানে শুনি সেই মাদ্রাসায় শিক্ষকের কাছ থেকে, যেটা ওনার বাবা শুনেছিল ঘটনাটা, বা ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল, এই আর কি। তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন, সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা, আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে যে ঘটনাটি বলবো এটা একটা রক্তিম তাবিজের অভিশাপের ঘটনা। এটা আমাকে লিখেছেন এক ভাইয়া সুন্দর করে, বলেছে ভাইয়া যেভাবে আছে ওইভাবেই একটু পড়ার চিন্তা করবেন, এটা একটা গ্রামের ঘটনা। তো আপনারাও অনেকদিন ধরে গ্রামের ঘটনা চাচ্ছিলেন, তো চলুন আমরা সরাসরি তাহলে আমাদের গ্রামের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম নূরপুরে নামে অভিহিত। গ্রামের এক প্রান্তে ছিল বিশাল এক বটগাছ, যাকে ঘিরে গ্রামবাসীর মধ্যে অনেক ভয় আর দ্বিধা ছিল। বলা হতো সেখানে এক শক্তিশালী মারিদ বংশ পরম্পরায় বাস করে। গ্রামের ধনাঢ্য গৃহস্থের ছেলে রাহাত শহরের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছিল। সে সব অলৌকিক বিষয় বিশ্বাস করত না। একদিন সেই বটগাছের নিচ দিয়ে যাওয়ার সময় সে একটি অদ্ভুত জিনিস দেখতে, ঠিক তামার কৌটা খুঁজে পায়। কৌতূহল বশে সে এটি খুলে ফেলে। ভেতরে ছিল হরিণের চামড়ায় লেখা কিছু সাংকেতিক চিহ্ন বা জমাট বাঁধা কালো রক্ত। সেটি খোলার পর থেকেই রাহাতের জীবনের পরিবর্তন আসতে শুরু করে। রাহাত একা একা কথা বলা শুরু করে এবং মাঝরাতে বাড়ির ছাদে দাঁড়িয়ে সে অট্ট হাসি দিতেন একা একা। তার চোখের মণি মাঝে মাঝে পুরো কালো হয়ে যেতে লাগলো এবং গায়ের চামড়াও বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। যাই হোক, তিনি বলেছে তাবা লোহার কৌটায় যখন কোনো
মন্ত্রপুত বস্তু রাখা হয়, তখন একটি নির্দিষ্ট জিনিসকে সেখানে আবদ্ধ করা হয়। জিনের ওই বস্তুটির রক্ষক হিসেবে কাজ করে। রাহাত যখন সেটি খোলে, তখন ওই জিনটি তার সারা শরীরের উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। একে বলা হয় আসিব। রক্ত এবং বিশেষ চিহ্নের মধ্যে শয়তানি শক্তিকে তুষ্ট করা হয়, যা মানুষের মানসিক স্থিতি নষ্ট করে। গ্রামের একজন প্রবীণ আলিম ডাকা হয়। তিনি জানান, এটি কোনো সাধারণ রোগ নয়, বরং সিহর আল আসওয়াদ বা কালো জাদু নামে। কালো জাদু চামড়ার চরম পর্যায়ে যাই হোক, দীর্ঘ 7 দিন ধরে তার 7 দিন রাত সহকারে আচার এবং বিশিষ্ট দোয়ার মাধ্যমে সেই কালো শক্তিকে দমন করা হয়। রাতে রাহাত সুস্থ হয়ে উঠলেও এরপর যা ঘটে তা অস্বাভাবিক রকমের একটা অবস্থায় পরিণত হয়। তো তারপর রাহাত সুস্থ হওয়ার প্রক্রিয়াটি মোটেও সহজ ছিল না। সেই তামাটে কৌটোটি খোলার মাধ্যমে সে আসলে কয়েকশো বছর পুরনো এক রক্তচোষা জিন, ওই জিনের সাথে অটোমেটিক চুক্তিবদ্ধ হয়ে পড়েছিল, যা তাকে তিলে তিলে ধ্বংস করছিল। এই ঘটনার পর যে ভয়ঙ্কর দিক আমি এখন বলবো, আপনারা অবাক হয়ে যাবেন শুনে। গ্রামের প্রবীণ আলেম যখন কোরআনের বিশেষ আয়াত পাঠ করতে শুরু করলেন, তখন রাহাতের ভিতর সেই সত্যাটি বের হয়ে আসে। রাহাতের গলার আওয়াজ পুরোপুরি বদলে গিয়ে এক ভারী ও কর্কশ স্বরে পরিণত হয়। সে চিৎকার করে বলতে থাকে, এই শরীর এখন আমার, ওর পূর্বপুরুষরা আমার আবাসল নষ্ট করেছে, এখন ওর রক্ত দিয়ে আমি সেই ঋণ শোধ করব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাহাত আরবি বা ফার্সি জানতো না, কিন্তু আচ্ছন্ন অবস্থায় সে অনর্গল সেই ভাষায় কথা বলছিল। একে প্যারাসাইকোলজির ভাষায় অ্যানক্সোলজি বলা হয়। যাই হোক, সুস্থ হওয়ার প্রক্রিয়াটার মাঝপথে বাড়ির পরিবেশ নরক হয়ে ওঠে। বাড়ির দেয়ালে কোনো অদৃশ্য হাত, রক্তের অক্ষর লেখা ভেসে উঠতে থাকে। রাতের বেলা বাড়ির ছাদে ধপাস ধপাস শব্দ, মানে ভারী কেউ হেঁটে বেড়াতো। এমনকি রান্নাঘরে হাঁড়ি পাতিল এবং এসব একা একা উড়ে গিয়ে উঠানে যায় পড়তে শুরু করে। এক বিজ্ঞানের ভাষায় একে পল্ট্রিগেস্ট প্যানোমেউন বলা হয়। গ্রামবাসীরা একে বলে কালো জাদু চালান। যাই হোক, তদন্ত করে জানা যায় সেই তামাটে কৌটোটি আসলে কেউ ভুলে রেখে যায়নি। রাহাতের দাদার এক পুরনো শত্রু ছিল, যে এক তান্ত্রিকের মাধ্যমে সেই কুফরি জিন বা ওই জিনকে মারিদ বলা হয়, এই মারিদকে রাহাতের বংশের ক্ষতি করার জন্যই সে বটগাছের নিচে পুঁতে রাখা হয়েছিল। রাহাত কৌটোটি খুলে ফেলায় সেই জিনটি মুক্তির সুযোগ পায় এবং রাহাতের রক্তকে লক্ষ্যবস্তু বানায়। 7ম দিনের প্রহরে যখন আলেম সেই কৌটোটিকে আবার বিশেষ কিছু দোয়া পরে সিল করে নদীতে বিসর্জন দেয়, তখন রাহাত এক দীর্ঘ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তার নাক দিয়ে কয়েক ফোঁটা রক্ত, অর্থাৎ কালো রক্ত বের হয়। এরপর দীর্ঘ 1 মাস রাহাত জ্বরে ভুগছিল, কিন্তু সে অশুভ ছায়া আর ফেরেনি। তবে সেই পুরনো বটগাছটি ওই রাতের বজ্রপাতে পুড়ে ছারখার হয়ে যায়, যা গ্রামবাসীর এক অলৌকিক সংকেত হিসেবে থাকা যায়। একটা বিষয়, সেটা হচ্ছে কালো জাদুর এই ঘটনাগুলো মূলত মানসিক দুর্বল মানুষ বা পরিবেশগত ভিত্তিকে পুঁজি হিসেবে তৈরি করে, এবং তবে এটা অনেক ক্ষেত্রে এমন কিছু অদ্ভুত নির্দেশন পাওয়া যায় যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান আজও দিতে পারেনি। কালো জাদু একটা খুবই ভয়ঙ্কর জিনিস। আমরা কিন্তু এই বিষয়ে সবাই জানি যে কালো জাদু যে করে সেও মরে, এবং যাকে করা হয় সেই ব্যক্তিটাও শেষ হয়ে যায় তিলে তিলে। রাহাত শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও তার পিঠের নিচে একটি অদ্ভুত জন্মদাগের মতো কিছু চিহ্ন ফুটে ওঠে। চিহ্নটি অনেকটা সেই তামাটে কৌটোর গায়ের সংকেতের মতো। আশ্চর্যের বিষয় ছিল, যখনই পূর্ণিমা আসত সেই দাগটি আগুনের মতো লাল হয়ে যেত, আর রাহাত তীব্র জ্বরে ছটফট করত।
গ্রামবাসী বুঝতে পারলো জিনটি চলে গেলেও তার শয়তানি সিল মার্ক অফ ফেস্ট আর রাহাতের সেই ধুলোমাখা সিন্দুক, যাই হোক রাহাতের শরীরে কি জানি বুঝলাম না, তিনি ধুলোমাখা সেই সিন্দুক থেকে বের হয়ে রাহাতের প্রতি মহত্বতাতে হাতে লেখা ওঠে এক ডায়েরি। সেখানে সত্য বেরিয়ে এলো এই ঘটনার। রাহাত প্রতিতামহ এক সময় তীব্র কামরূপ থেকে আসা এক জাদুকরে প্রাণ বাঁচিয়েছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ সেই জাদুকর তাকে একটা রক্ষা কবচ দিয়েছিল যা বংশীয় শ্রীবৃদ্ধি করে, কিন্তু শর্ত ছিল প্রতি 100 জন পর সেই বংশের একজন পুরুষই ওই জিনের কাছে উৎসর্গ করতে হবে। রাহাত সেই ছিল 100তম বংশধর, অর্থাৎ এটা কোনো সাধারণ শত্রু ছিল না, এটি ছিল এক রক্তের চুক্তি। সেই তান্ত্রিক বা জাদুকর মারা গেলেও তার চেলা আর অনুসারীরা এখনও সেই এলাকায় সক্রিয় ছিল। তারা চেয়েছিল রাহাতকে পুরোপুরি জিনদের দাসে পরিণত করতে। এক অমাবস্যার রাতে গ্রামের কবরস্থানে রাহাতের পরিবারকে নিয়ে যাওয়া হয়, যেখানে সেই আলিম এবং তান্ত্রিকদের মধ্যে শুরু হয় অত্যাধিক লড়াই। এদিকে তান্ত্রিকরা মন্ত্র পড়েন, জিনেরা প্রভাব বাড়াতে চেয়েছিল, অন্যদিকে আলেম তার পবিত্র আয়াত দিয়ে সেই জিনের বন্ধন কাটিয়েছিল। হঠাৎ করে পুরো কবরস্থান কেঁপে ওঠে এবং মাটির নিচ থেকে সেই তামাটে কৌটোটি আবার বেরিয়ে আসে, যা নদীতে ফেলা হয়েছিল। আলেম বুঝতে পারলেন যে কৌটোটি ধ্বংস না করা হলে রাহাত কখনো মুক্তি পাবে না। তিনি উপস্থিত সবাইকে নিয়ে সমস্বরে পবিত্র কালাম পাঠ করতে থাকেন এবং কৌটোটির উপর বিশেষ একটি তরল ঢেলে দেন। সাথে সাথে সেই বিকট চিৎকারে চারপাশে প্রতিকম্পিত হয় এবং প্রতিকম্পিত হয়ে কৌটোটি নিজে থেকেই ফেটে চৌচির হয়ে যায়। রাহাতের পিঠে সেই লাল দাগটি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটিতে লুটিয়ে পড়ে, তবে যাওয়ার আগে সেই অদৃশ্য শক্তিটি বলে যায়, চুক্তি ভেঙেছ ঠিকই, কিন্তু এর মাসুল তোমাদের অন্যভাবে দিতে হবে। এরপর থেকে নূরপুর ওই গ্রামে আর কখনো কোনো কালো জাদুর উপদ্রব দেখা যায়নি, তবে আজও পূর্ণিমার রাতে পোড়া গাছটার কাছে গেলে অনেক অদ্ভুত রকমের কান্নার আওয়াজ শোনা যায়। যাই হোক, এই ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু সেই মাসুল দেওয়াটি কি আপনার মনে বা প্রশ্ন জাগাচ্ছে? আপনি কি বুঝতে পারছেন যে কালো জাদু কোনো সাধারণ বিষয় না, এটা একটি ভয়ঙ্কর বিষয়? তো ভাইয়া, কালো জাদু, এই যে আমি ঘটনাটা লিখলাম, এটা আমাদের এলাকার ছেলের সাথে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। তিনি তার দাদার থেকে এই ঘটনাটি শুনেছে। যাই হোক ভাইয়া, ঘটনাটি অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর যারা এই কালো জাদুতে অনেক মানুষ আছে যে বিভিন্ন রাগ, হিংসা এগুলোকে মৌকুফ করার জন্য তারা কালো জাদু করে, তাদের হয়ে আমি একটা মেসেজ দিতে চাই যে ভাই, কালো জাদু এমন এক জাদু যা বেঁচে থাকলেও সর্বনাশ, যা মরে গেলেও সর্বনাশ। তাই এসব হারাম কাজ থেকে আপনারা সবাই নিজেদের হেফাজত করবেন, এটাই আমার বলার ছিল। ভাইয়া, আমি আপনাদেরকে আরও ঘটনা দিব। যদি আমার এই ঘটনাটি পড়া হয়, আমি খুবই 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 শান্তি পাবো। যাই হোক, এটাই আমার প্রথম ঘটনা আপনাকে পাঠানো। তো আমি তো প্রথমে বলেছি যে আপনারা ঘটনা পাঠান, আমি ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করব এবং নিজে রেকর্ড করে সেই ঘটনাটি পাঠিয়ে দিব। যাই হোক, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে? এই নূরপুর গ্রামের ঘটনা আসলে ভালো লেগেছে। কালো জাদুর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, আমি আপনাদের বলে দিলাম। এটা কুফরি কালাম, কুফরি ছাড়া কালো জাদু হয় না। যাই হোক, আপনারা কালো জাদু থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন আপনাদের পাঠানো ঘটনা নিয়ে। লিসেনার, আজকের এই ইমেইলটি আপনাদের কেমন লাগলো? প্রথমে যে ইমেইল দিয়েছি এবং তারপরে বাছাই করা ঘটনাগুলো দিয়েছি, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য এইরকম বাছাইকৃত ইমেইল আজ রাসেল ভাইয়ের কন্টেন্ট যে মেইলগুলো, এগুলো আমরা নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করবেন। কোথা থেকে আপনাদের কোন ঘটনা বেশি ভালো লেগেছে? আপনারা ডক্টর আলিফ ভাইয়া, আফনান ভাইয়া, ইভেন আপনারা কিন্তু আজকে আমাদের আজ রাসেল ভাইয়ের কণ্ঠও শুনেছেন। তো সবচেয়ে কার কণ্ঠ বেশি ভালো লেগেছে তা একটু কমেন্ট করে যাবেন এবং বাছাই করা ঘটনাগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন।
আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে ঘটনা নিয়ে আসি এবং আপনাদের রিকোয়েস্টের কারণেই আমরা প্রতিনিয়ত ঘটনা নিয়ে আসতেছি। কে কোথা থেকে দেখছেন ঘটনাটা কমেন্ট করবেন এবং সেটা কমেন্ট করবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কমেন্ট করবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অনেকেই, একজন লিখেছে রাজশাহী থেকে, ভাইয়া আমি সৌরভ বলছি, আমি আপনাদের ঘটনা শুনি। একজন কুমিল্লা থেকে লিখেছেন, ভাইয়া আমি আফসানা বলছি, আমি ওকে খুব ভালো, অনেক দূর পর্যন্ত আমাদের ঘটনা যাচ্ছে। রংপুর থেকে ইব্রাহিম লিখেছে, ভাইয়া খুব ভালো লাগছে ঘটনাগুলো। ইভেন্ট অনেকেই আছেন যে তারা বলছে, ভাইয়া ডক্টর আলিফ ভাইয়ের ঘটনা বেশি ভালো লাগে, তার কথা বলার স্টাইল, স্প্রেহা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি চাই যে আমি সবার ঘটনায় নিয়ে আসবো, সবার মন ভালো রাখার জন্য আমি সবার ঘটনাগুলোকে প্রায়োরিটি দেবো বেশি। অনেকেই অনেকভাবে ঘটনা আমাকে ঘটনা বানাতে বলে। যাই হোক, সবার কথা মাথায় চিন্তা করেই আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু একটু ভিন্ন স্টাইলের বাছাই করা ঘটনাগুলো নিয়ে আসব এবং আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের কমেন্ট পড়ি। আপনারা কমেন্ট করবেন, আগামীকাল যে ঘটনা আসবে সেই ঘটনাতে ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলোকে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব এবং অথবা আপনাদের ঘটনাগুলো নাম ধরে ধরে পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, অনেকেই অনেক ঘটনা আমাকে পাঠাচ্ছেন, আমি বলবো ঠিক আছে, আপনার ঘটনা পাঠান, আরও ঘটনা পাঠান। আমরা আপনাদের জন্য এইরকম ঘটনাগুলো নিয়ে আর অনেক দূর পর্যন্ত আপনাদের থেকে শুনতে চাই। অনেকেই চায় যে ভাই আমরা নিজেদের কণ্ঠে ঘটনা বলবো, নো প্রবলেম, নিজেদের ঘটনা আপনার নিজেদের হাতে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা তো এটাই চাই যে আপনারা আপনাদের নিজেদের কণ্ঠে আপনারা ঘটনাগুলো বলে আমাদেরকে দেবেন। তো যাই হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত ঘটনা বলছি। অনেকেই বলতেছে, ভাইয়া আমরা আপনার স্টুডিওতে যেতে চাই। তো ভাইয়া আমার স্টুডিওর আর কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ। আমি আসলে গ্রামের ভিতরে থাকি, তো তো অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের আসতে। তারপরেও যদি কাছের কোনো ভাই ব্রাদার থাকে, তারা যদি আসতে চাই, আমি ওয়েলকাম জানাবো। ঠিক আছে, আসেন, আপনাদের কণ্ঠে ঘটনাগুলো রেকর্ড করে নেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যে আমাদেরকে এই চ্যানেলকে ভালোবাসেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, আমি কয়েকদিন ঘটনা দিতে পারিনি, আমার পরীক্ষা চলছিল, এটা একটু আপনাকে মেনে নিতে হবে। আমি আমার পরীক্ষা শেষ, এখন কন্টিনিউয়াসলি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ঘটনা দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু নতুন নতুন ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। যাই হোক, আপনারা যদি আমাদের ঘটনা পছন্দ করেন সেটা কমেন্ট করবেন। পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট করে যাবেন। যাই হোক, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।